আজকের ক্লাস আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সবাই আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ড ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা ভালো আছেন? সরি, একটু সময় নিচ্ছি, 2 মিনিট সময় নিচ্ছি। সবাই জয়েন করলে আমরা ক্লাস শুরু করব। এভরিথিং ইজ ওকে, থ্যাংক ইউ। বোর্ড ক্লিয়ার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা 1 মিনিট সময় নিচ্ছি। আচ্ছা আমরা শুরু করব। আর 20 থেকে 30 সেকেন্ড সময় নিব, তারপরে শুরু করব। জি ধীরে ধীরে লাইভ ক্লাসে শিক্ষার্থীদের সংখ্যা কমে যাচ্ছে। কে বলেছেন? মোহাম্মদ শামসুদ্দিন। এটা একটা ম্যারাথন, আমি আগেই বলেছি এটা হচ্ছে একটা ম্যারাথন দৌড়ের মতো। 70টা ক্লাস কিন্তু মানে ক্লাসটা মানে সুন্দরভাবে কন্টিনিউ করা কিন্তু এত সহজ না। আপনাকে আমি আবার বলছি যে গণিতটা আপনাকে ভালোভাবে আত্মস্থ করতে হলে এই 70টা ক্লাস আপনাকে মনোযোগ দিয়ে ধৈর্য ধরে দেখতে হবে। যার ধৈর্য কম সে এখানে টিকবেন না, থাকতে পারবেন না। কারণ 70টা ক্লাস 1.5 ঘন্টার প্রত্যেকদিন ধৈর্য সহকারে দেখা এবং সেটাকে নোট করা, সুন্দর করে সেটাকে মানে বুঝে বুঝে করা, এটা টাফ। এটা যে করতে পারবেন সে সফল হবেন এই গণিত কোর্স থেকে। কোনো সমস্যা নেই। জি আচ্ছা আমরা শুরু করব। তো শুরু করার আগে আপনাদেরকে বলি আহ সরল মুনাফা এবং যৌগিক মুনাফা বা চক্রবৃদ্ধি মুনাফা, এই দুইটা বেসিক কনসেপ্ট, অর্থাৎ এদের মধ্যে যে একটা ডিফারেন্স আছে সেই ডিফারেন্সটা সবাই বুঝতে পারছেন কিনা আমাকে একটু জানান। যে সরল মুনাফা এবং যৌগিক মুনাফার মধ্যে যে একটা পার্থক্য আছে সেই পার্থক্যটা আপনারা সবাই বুঝতে পারছেন কিনা? জি আচ্ছা আমরা শুরু করে দিই নাকি? হ্যাঁ অনেকে রেকর্ড ভিডিও দেখে, আমি জানি জানি, কোনো সমস্যা নাই। লাইভে অনেক এখন একটু কম আসছে, কিন্তু প্রত্যেকটা ভিডিও দেখা যায় যে অনেক ভিউ হয়, তার মানে সবাই দেখে। হ্যাঁ কোনো প্রবলেম নাই, আর লাইভে আসতে হবে এরকম কোনো কথা নাই। আমার যদি এখন সময় না থাকে বা আমি যদি বিজি থাকি তাহলে আমাকে একটু লাইভ আসতে পারছি না, সেক্ষেত্রে পরে ভিডিওটা দেখে নিচ্ছেন। হ্যাঁ কোনো প্রবলেম নাই। তবে ভিউ হচ্ছে অনেক, এ থেকে আমি বুঝতে পারছি না, প্রথমে দেখতে না পারলেও পরে সবাই দেখছেন, সমস্যা নেই। তো আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা সরল মুনাফা এবং যৌগিক মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা, আজকে এটা শেষ ক্লাস মিনস আজকে 40 থেকে 50 মিনিট আমি এই মানে যে কম্পাউন্ড ইন্টারেস্ট এর উপর ক্লাস নিব। এবং তার পরবর্তী যে অংশটা এই ক্লাসের ভেতরেই আমি ক্লাস লিখে দেওয়া দরকার ছিল, লেকচার 17, ক্লাস 17 লেকচার 9 ক্লাস 10 দেখা যাবে। আচ্ছা এখানে আসছে না, আচ্ছা, আমি দেখছি আসছে না।
আচ্ছা, তাহলে দেখেন আমি আপনাদের ক্লাসে অঙ্ক করাইছি। আচ্ছা, আমি আপনাকে বলছি অনুপাত সমানুপাত, 10 নাম্বার ক্লাসের যে শুরু হচ্ছে অনুপাত দিয়ে, ঠিক আছে? অনুপাতের আজকে বেসিক কনসেপ্টটা বোঝাবো এবং অঙ্ক করার জন্য যে ধরনের একটু শর্টকাট লাগে বা যে ধরনের থিওরি লাগে সেগুলো আমি শেখাবো আজকে লাস্টের দিকে। তো আজকে ক্লাসের লাস্টের পার্টটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ পরের যে লেকচারগুলো হবে মানে ক্লাসগুলো হবে এই অনুপাতের উপর, আজকে ক্লাসটা কিন্তু সেইগুলা ক্লাসের জন্য হেল্পফুল হবে, ঠিক আছে? আচ্ছা, শুরু করি আমরা। প্রথমে দেখেন 45 নাম্বার অঙ্কটা, 45 কোশ্চেন নাম্বার 45, 46 করাইছিলাম, 45 নাম্বার কোশ্চেন দেখেন। 45 নাম্বার কোশ্চেনে বলছে যদি সুদের হার 10% হয় তবে 2000 টাকার যদি সুদের হার 10% হয় তবে 2000 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? সুদ প্রতি 6 মাস অন্তর অন্তর প্রদেয়। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে সুদের হার 10%, রেট অফ ইন্টারেস্ট 10%। এবার হচ্ছে 2000 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? তার মানে মূলধন হচ্ছে 2000 টাকা, P = 2000 টাকা। 1 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? তার মানে টাইমটা 1 বছর। বলছে সুদ প্রতি 6 মাস অন্তর অন্তর প্রদেয়। এই জায়গাটা একটু বুঝে নিন, কারণ এখানে অনেক সময় বলবে 6 মাস অন্তর অন্তর প্রদেয়, না বলে বলবে ষান্মাসিক চক্রবৃদ্ধি। ষান্মাসিক চক্রবৃদ্ধি মানে হচ্ছে 6 মাস অন্তর অন্তর চক্রবৃদ্ধি সুদ। আবার অনেক সময় বলবে ত্রৈমাসিক চক্রবৃদ্ধি, মানে প্রতি 3 মাস পর পর সুদ দেওয়া হচ্ছে, ঠিক আছে? আবার অনেক সময় বলবে 4 মাস পর পর সুদ প্রদেয়, তাহলে সেটা হিসাব করতে হবে ওইভাবে। আচ্ছা, তাহলে প্রতি 6 মাস অন্তর অন্তর সুদ দেওয়া হচ্ছে, তাহলে বলেন তো 1 বছরে যদি প্রতি 6 মাস অন্তর অন্তর সুদ দেওয়া হয় তাহলে 1 বছরে কয়বার দিবে? 2 বার। তো আমি বলছিলাম n হচ্ছে কি, n হচ্ছে নাম্বার অফ টার্মস, মানে যতবার সুদ দেওয়া হয়, তাহলে এই 1 বছরে কতবার সুদ দেওয়া হবে? 2 বার। যেহেতু 6 মাস পর পর দিচ্ছে এই জন্য n এর মান কিন্তু 2, n কিন্তু 1 বছর না, n হচ্ছে যতবার সুদ দেওয়া হচ্ছে। তাই 1 বছরে সুদ তো দিবে 2 বার, যেহেতু 6 মাস পর পর দেব, এজন্য n হচ্ছে 2, ঠিক আছে? আর এই যে আর রেট অফ ইন্টারেস্ট, মনে রাখবেন এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা আমি আপনাদের বলছি। এই যে r = রেট অফ ইন্টারেস্ট, এটা 10%। এটা কিন্তু 10% হচ্ছে বাৎসরিক 10%, কিন্তু বছরে মানে বাৎসরিক 10% মানে হচ্ছে 100 টাকায় আপনাকে 1 বছরে 10 টাকা দিবে। কিন্তু সুদ 1 বছরে কয়বার দিচ্ছে? 2 বার। তাহলে আপনাকে যদি প্রতিবারই যদি 10 টাকা করে দেয়, তাহলে 2 বারে কত টাকা দিয়ে দিল? 20 টাকা দিয়ে দিল। এরকম হবে না, 1 বছরে আপনাকে 10 টাকা দিবে 100 টাকায়। তাহলে 1 বছরে যেহেতু 2 বার দিচ্ছে সুদ, তাহলে আপনাকে এই 10 টাকাটাকে 2 ভাগে ভাগ করে দিবে, মানে প্রতি বছর আপনাকে 5, মানে প্রত্যেকবার আপনাকে 100 টাকায় 5 টাকা দিবে। তার মানে এই r এর মান কিন্তু 10% না, r এর মান হচ্ছে 10/2 = 5%। এই কনসেপ্টটা বুঝতে হবে। আচ্ছা, আমি আরেকবার বোঝাবো, সমস্যা নাই। তাহলে কি হচ্ছে, 1 বছরে সুদ কয়বার দিবে? 6 মাস পর পর দিচ্ছে, এইজন্য 2 বার দিবে, এইজন্য n এর মান 2। n মানে হচ্ছে যতবার সুদ দেয়। তাহলে যেহেতু 1 বছর প্রতি 6 মাস পর পর সুদ দিচ্ছে, তাহলে 1 বছরে কয়বার দিবে? 2 বার, এইজন্য n এর মান 2। হ্যাঁ, আর রেট অফ ইন্টারেস্ট বলছে 10%। 10% মানে হচ্ছে বাৎসরিক 100 টাকায় 10 টাকা। তাহলে বছরে দিবে 100 টাকায় 10 টাকা। তাহলে বছরে যেহেতু 2 বার দিচ্ছে, তাহলে প্রত্যেকবার যদি 10 টাকা করে দেয় তাহলে তো 20 টাকা দিয়ে দিল। কিন্তু না, আপনাকে বছরে 10 টাকা দিবে, তাহলে ওই 10 টাকাকে 2 ভাগে ভাগ করে 5 টাকা 5 টাকা করে 10 টাকা দিবে। সহজ বিষয় হলো 1 বছরে আপনাকে, খেয়াল করেন প্লিজ, 1 বছরে আপনাকে যতবার সুদ দিবে এই সুদের হারকে তত দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এবার আমাদের কি বলছে যে যদি সুদের হার 10% হয় তবে 2000 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? অঙ্কে চাইছে চক্রবৃদ্ধি সুদ কত, মানে সুদ = what? চক্রবৃদ্ধি সুদ আসল চাইনি, কিন্তু সুদ চাইছে, সুদ, তাই না? আচ্ছা, তাহলে সুদ প্রতি 6 মাস অন্তর অন্তর প্রদেয়। তাহলে আমরা তো সূত্র দিয়ে তো সুদ বের করা যায় না সরাসরি, আমরা কি বের করি? আমরা বের করি হচ্ছে সুদ আসল। তাহলে সুদ আসল বের করার সূত্র কি? c = p * 1 + r/100⁴n। তাহলে p হচ্ছে 2000 টাকা ইনটু 1 প্লাস এই r এর মান হচ্ছে 10% নিয়ে আসবে না, নিতে হবে 5%, ডিভাইডেড বাই 100⁴n হচ্ছে কয়বার? 2 বার। আবার বলছি এই r এর মান কিন্তু রেট অফ ইন্টারেস্ট কিন্তু এখানে ঝামেলা করবে। 10% মানে হচ্ছে 100 টাকায় প্রতি বছর 10 টাকা, কিন্তু বছরে কয়বার দিচ্ছে? 2 বার দিচ্ছে না, এই জন্য ওই সুদের হারকে 2 দিয়ে ভাগ করে নিতে হবে। কারণ আপনাকে 10 টাকায় দিবে,
2 বারে 5 5 10 টাকা দিবে, ঠিক আছে। আচ্ছা ওকে, এবার আমরা এখানে একটা কাজ করি, 2000 ইনটু এটা দেখেন এটা লসাগু করলে 100, তাহলে এখানে থাকছে 100 প্লাস 5 তার উপর স্কয়ার, তাহলে 2000 ইনটু 105 ডিভাইডেড বাই 100 তার উপর স্কয়ার। আচ্ছা এখন দেখেন তাহলে 2000 ইনটু 105 এর উপর স্কয়ার না করে দুইবার লেখেন, স্কয়ার করার দরকার নেই। আর স্কয়ার করলে বড় সংখ্যা আসবে, কাটাকাটি ঝামেলা হবে, আপনি স্কয়ার কেন করবেন? স্কয়ার করলে বড় হবে, দরকার নেই। তাহলে নিচে 100 কয়টা? 2টা, ব্যাস। এই 0 2টা, এই 0 2টা ক্যান্সেল, এটা দিয়ে এটা ক্যান্সেল, রাইট। এবারে 2 দিয়ে এটা কাটলে 5 বার। আচ্ছা এবার 5 দিয়ে এটা কাটলে 5 21 105, এবার 21 গুণ 105 করতে হবে, তার মানে 105 গুণ 21, তাহলে দেখেন 5 21 105 এর 5 হাতে 10, 21 দিয়ে 0 কে গুণ করলে 0, আর ওই যে হাতে 10, তাহলে 0 আর 10 যোগ করলে 10, তার বসবে 0 হাতে 1, এবার 21 আর কি 21 আর 1 22, তার মানে c = 2205 টাকা। তার মানে কি বের হলো? c বের হইছে, এই c মানে হচ্ছে কম্পাউন্ডেড ইন্টারেস্ট, মানে কি চক্রবৃদ্ধি সুদ আসল, তার মানে এটা হচ্ছে সুদ আসল। কিন্তু আমাদের নির্ণয় করতে বলছে কি? শুধু সুদ। এই জন্য এই সুদ আসল থেকে আসল কত ছিল? এই যে 2000 টাকা, এটা কি করে দিতে হবে? বাদ দিয়ে দিতে হবে। তার মানে অতএব সুদ, চক্রবৃদ্ধি সুদ = 2205 মাইনাস 2000 = 205 টাকা। আশা করি বুঝতে পারছেন, দেখেন বোঝেন কিনা। 205 টাকা, জি 205 টাকা। ওকে, আসলে কনসেপ্ট হচ্ছে এই জায়গাটা বুঝেন, কিন্তু এখানে যদি এই অঙ্কটাই যদি খেয়াল করেন প্লিজ, এই অঙ্কটা যদি বলতো যে 3 বছরে কত সুদ পাওয়া যাবে, তাহলে n এর মান তো প্রতি বছরে কয়বার দিচ্ছে? 2 বার, 6 মাস পর পর দিলে প্রতি বছরে 2 বার, তাহলে 3 বছরে 2 গুণ 3 6, তখন n এর মান হতো 6, ঠিক আছে। আর রেট অফ ইন্টারেস্ট কত? 5%। কেন? প্রতি বছরে 2 বার দিবে, তাহলে 10 কে 2 দিয়ে ভাগ করতে হবে। এবার খেয়াল করেন, ধরেন বললো যে বাৎসরিক সুদের হার 15%, 15%, সুদ প্রতি 3 মাস অন্তর অন্তর প্রদেয়, না সুদ প্রতি 4 মাস অন্তর অন্তর প্রদেয়, 4 মাস পর পর দেয়, তাহলে 4 মাস পর পর দিলে বছরে কয়বার দিবে? বছরে দিবে 3 বার, 3 4 12, তাহলে 3 বার। তার মানে এই 15 টাকাকে তখন 3 দিয়ে ভাগ করে 5% বসাতে হবে, এই জিনিসটা খেয়াল রাখবেন। ওকে, আচ্ছা সবাই বুঝতে পারছেন? আচ্ছা থ্যাংক ইউ। 205 টাকা। এখন আমি আপনাদেরকে আজকে যে অঙ্কগুলো করাবো চক্রবৃদ্ধি মুনাফা, সেগুলো মূলত রিটেন পরীক্ষার জন্য, সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং আপনার কনসেপ্ট ক্লিয়ার হবে আজকে। ওকে, এখন থেকেই কিন্তু মানে প্রিলির পাশাপাশি রিটেনের জন্য অঙ্কগুলো অবশ্যই করবেন, তাহলে কিন্তু তা না হলে আপনি পরবর্তীতে দেখবেন যে কভার করতে পারছেন না, কঠিন লাগছে। এখনই আপনি প্রিলির পাশাপাশি রিটেনের অঙ্কগুলো করে যাবেন। আচ্ছা এবার দেখবেন হচ্ছে কোশ্চেন নাম্বার 46 করা হয়ে গেছে কতদিন? আচ্ছা 47 48 আমি পরে করাচ্ছি একটু। এবার দেখবেন হচ্ছে 49 নাম্বার কোশ্চেন, 49, কোশ্চেন নাম্বার 49। নাম্বার কোশ্চেন স্ক্রিনে আসছে। আচ্ছা 49 নাম্বার কোশ্চেনে বলছে একটি নির্দিষ্ট আসল নির্দিষ্ট হারে 3 বছরের চক্রবৃদ্ধি মুনাফায় 13,380 টাকা হয়। জি ঠিক আছে, 13,380 টাকা এবং 6 বছরে 20,070 টাকা হয়। মূলধন কত? আগে বুঝতে হবে কি নির্ণয় করতে বলছে। বলছে মূলধন কত, মানে হচ্ছে পি বের করতে বলছে, প্রিন্সিপাল পি = হয়, তাই না? এবার বলছে কি একটি নির্দিষ্ট আসল, একটা নির্দিষ্ট হারে, একটা নির্দিষ্ট আসল কত জানি না, সেটা পি, একটা নির্দিষ্ট হারে, মানে সুদের হারটা কত সেটাও বলা নাই, নির্দিষ্ট হার কত জানি না, সে নির্দিষ্ট হারে 3 বছরে চক্রবৃদ্ধি মুনাফায় 13,380 টাকা হয়। এর মানে হলো আপনি পি টাকা রাখবেন, 3 বছর পরে ওই টাকাটা চক্রবৃদ্ধি মুনাফায় মানে সুদ আসল মিলে 13,380 টাকা হয়ে যাবে। আর যদি 6 বছর রাখেন তাহলে ওই টাকাটা মানে এই পি টাকাটা চক্রবৃদ্ধি মুনাফায় সুদ আসলে 20,070 টাকা হয়ে যাবে। বলছে এই পি কত? তাহলে মনোযোগ দেন, প্রথম শর্ত কি বলছে? কয় বছরের সুদ আসল? প্রথমে কিন্তু 3 বছরের সুদ আসল, দেখেন 13,380 টাকা, এটা কত বছরের? 3 বছরের। তাহলে 3 বছরের সুদ আসল যদি আমরা এইভাবে বের করি, এখন আমাদের সূত্র কি? c = p * 1 + r/100⁴n, এই তো সূত্র। এবার এই c কত? 13,380 অঙ্কে বলা আছে, আর মূলধন জানি না রেখে দিলাম, এটা তো বের করব, * 1 + রেট অফ ইন্টারেস্ট আমরা জানি না, কারণ হচ্ছে নির্দিষ্ট হারে। নির্দিষ্ট হার মানে কি?
ওই 3 বছরের জন্য যে হার, ওই পরের 6 বছরের জন্য সেই একই হার। তাহলে সেটাও রেখে দিলাম, জানি না যেহেতু নিচে 100 টু দি পাওয়ার n হচ্ছে 3। n3 কেন n3? কারণ এটা হচ্ছে 3 বছরে এই ঘটনাটা ঘটে, এই জন্য n মান 3। ওকে, আচ্ছা তাহলে এটাকে আমরা একটু এই জিনিসটাকে এই পাশে নিয়ে আসি আর এটাকে ওই পাশে নিয়ে যাই, দেখতে ভালো লাগে, এছাড়া কিছু না। তাহলে p into 1 plus r divided by 100 to the power 3 is equal to 13,380। এটা ধরেন আমরা এক নাম্বার ইকুয়েশন দিলাম, ইকুয়েশন নাম্বার 1। আচ্ছা এইবার কি বলছে, ওই একই টাকা, ওই একই মূলধন, ওই একই হারে 6 বছরে কি হয়ে যায়, 6 বছরে সুদে আসলে 20,070 টাকা হয়। তাহলে দ্বিতীয় শর্ত, তাহলে আমি যদি বলি এই চক্রবৃদ্ধি সুদ আসলে কত, p into 1 plus r divided by 100 to the power 6। কেন এই ক্ষেত্রে তো মানে এটাই তো চক্রবৃদ্ধি সুদ আসল, এটা কয় বছরের চক্রবৃদ্ধি সুদ আসল, 6 বছরের, জেনে 6। তাহলে আসল into 1 plus r by 100 to the power 6 এর মান 6, এইটা হবে হচ্ছে 20,070 টাকা। এটা 2 নাম্বার ইকুয়েশন। এখন আমাদেরকে কি বের করতে হবে, আমাদেরকে বের করতে হচ্ছে এই p। এখন এই p বের করার জন্য ঝামেলা কি, দেখেন এই ইকুয়েশনে p বের করা, p আছে না, p আছে কিন্তু এই r এর মান দেয়া নাই, এটা একটা সমস্যা। আবার এখানেও p আছে কিন্তু এই r এর মান দেয়া নাই, এটা একটা সমস্যা। তাহলে আমাকে কি করতে হবে, হয় r বের করতে হবে, সেই মানটা এখানে বসাতে হবে বা এখানে বসাতে হবে, অথবা সরাসরি p বের করতে হবে। কিন্তু যেহেতু দুইটা এই ইকুয়েশনেও এটাও জানি না এটাও জানি না, আবার এই ইকুয়েশনেও এটাও জানি না এটাও জানি না, তাহলে এই দুইটা ইকুয়েশনের মধ্যে এমন কিছু করতে হবে যেন একজন ক্যান্সেল আউট হয়ে যায়, এটাই কাজ। তাহলে এই দুইটা ইকুয়েশনকে যদি ভাগ করি তাহলে এই p ক্যান্সেল আউট হয়ে যায়, এই r সম্পর্কে নিশ্চয়ই কোনো একটা ইনফরমেশন পাবো, সেই r এর মানটা আমরা কোথাও বসাই দিলে p এর মান চলে আসবে। বোঝা গেছে বিষয়টা? আপনি একটা কাজ করছেন, এই দুইটাকে ভাগ করবেন, কেন করবেন, যত একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্য হচ্ছে এই p ক্যান্সেল করে দেওয়া। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা তাহলে আমরা কি করব, 2 ভাগ 1 করে, 2 ভাগ 1 করে, তাহলে 2 ভাগ 1 করে যদি পাই তাহলে কি হচ্ছে, তাহলে এইটা ভাগ এইটা, তাহলে এখানে হচ্ছে p into 1 plus r by 100 to the power 6, নিচে আসবে হচ্ছে এটা p into 1 plus r by 100 to the power 3 is equal to, এই পাশে ভাগ করলে 20,070, এই পাশে হচ্ছে 13,380। দেখেন বোঝেন কিনা? ওকে, আচ্ছা লেখা যদি ঢেকে যায় তাহলে আমি উপরের দিকে একটু মুছে দিচ্ছি। আচ্ছা আমি কি করলাম দেখেন, এখন এই যে p ক্যান্সেল, এই p যদি ক্যান্সেল করে দেই, হ্যাঁ লেখা দেখা যাচ্ছে, সমস্যা নেই, এই p যদি ক্যান্সেল করে দেই তাহলে p ক্যান্সেল করে দিলাম। এবার দেখেন 1 plus r by 100, এখানেও কিন্তু 1 plus r by 100, এখানে কয়টা আছে, পাওয়ার 6, এখানে কিন্তু পাওয়ার 3। তাহলে সূচকের নিয়ম যদি অ্যাপ্লাই করি, এটাকে বেস ধরেন এটাকে বেস ধরেন, তাহলে বেস এক হলে এই পাওয়ারগুলো, এই পাওয়ার ভাগ আছে, তাহলে এটা উপরে যায়, এটা শুধু বিয়োগ হবে না। তার মানে 6টা থেকে যদি 3টা এটা চলে যায় তাহলে আসলে এই দুইটা ক্যালকুলেশন করে থাকবে 1 plus r by 100 to the power 3। এই যে এখান থেকে এই 6টা থেকে 3টা ক্যান্সেল হয়ে যাবে, ইজ ইকুয়াল টু এই যে এই শূন্য আর এই শূন্য ক্যান্সেল, তাহলে এখানে থাকছে কত, 2007 আর নিচে থাকছে 1380, সরি 1338। এবার দেখেন এই যে আমরা এইখান থেকে একটা জিনিস পাইছি। এবার এক নাম্বার ইকুয়েশনের দিকে সবাই খেয়াল করেন, এক নাম্বার ইকুয়েশনে কি ছিল, এক নাম্বার ইকুয়েশনে ছিল হচ্ছে p into 1 plus r by 100 to the power 3 is equal to 13,380। এটাই কিন্তু এক নাম্বার ইকুয়েশন, আমি মুছে ফেলছি এজন্য আবার লিখলাম, এটা কিন্তু এক নাম্বার ইকুয়েশন ছিল। এবার দেখেন তো এই মানটা, এই যে মানটা আমরা পাইছি 1 plus r by 100 to the power 3, এই মানটা এই এক নাম্বার ইকুয়েশনে বসানোর কায়দা আছে না? এই মানটাই কিন্তু এক নাম্বার ইকুয়েশন আছে, আছে না? তাহলে এই মানটা আমরা এক নাম্বার ইকুয়েশনে বসাই দিই, ব্যাস। তাহলে কি করব, এই মান 1 নং সমীকরণে বসিয়ে, 1 নং সমীকরণে বসিয়ে, তাহলে এই মান আমরা এখন 1 নং সমীকরণে বসাই দেব। আচ্ছা তাহলে 1 নং সমীকরণে যদি আমরা এই মানটা বসাই দিই, আমি আগে বলছি আজকে কিন্তু এই চক্রবৃদ্ধি মুনাফার যে অঙ্কগুলো করাবো মূলত রিটেন বেসড, হ্যাঁ রিটেন বেসড। আচ্ছা তাহলে এই মানটা এখন 1 নম্বর সমীকরণে যদি বসাই তাহলে p থাকলো, এই যে 1 নম্বরে p থাকলো ইনটু এইটুকের মান, এই যে এইটুকের মান আসলে এইটা, তার মানে এইটুকের পরিবর্তনটা এইটা বসাবো, তার মানে 2007 ডিভাইডেড বাই 1338 ইজ ইকুয়াল টু, এই যে ইজ ইকুয়াল টু 13,380। এবার p বের করতে হলে এই জিনিসটা ওই পাশে চলে যাবে, তার ভিতরে এটা নিচে আছে এটা উপরে যায় গুণ হবে, এটা উপরে আছে এটা নিচে চলে আসবে, তার মানে p ইজ ইকুয়াল টু 13,380 ইনটু 1338
আর নিচে হচ্ছে 2007। এবার আমি আলাদা করে এখানে কাটাকাটি করে দেখাচ্ছি, এখানে একটু সুন্দর করে আলাদা করে লিখছি 1338 ডিভাইডেড বাই 2007। দেখেন এই সংখ্যাটাকে 3 দিয়ে কাটা যায়। কি করে বুঝলাম 3 দিয়ে কাটা যায়? কারণ অঙ্কগুলোর যোগফল 7 আর 2 9, 9 3 দ্বারা বিভাজ্য, তাহলে এটাকে 3 দিয়ে কাটা যায়। এটাকে দেখেন তো 3 দিয়ে কাটা যায় কিনা? 8 আর 3 11, 3 14 আর 15, বাস 3 দিয়ে কাটা যায়। তাহলে প্রথমে 3 দিয়ে কাটেন। 3 6 18 থাকলো 2 20, 3 6 18 থাকলো 2 27, 3 9 27। এবার 3 দিয়ে কাটলে 3 4 12 থাকলো হচ্ছে 1 13, আবার 3 4 12 থাকলো হচ্ছে 1 মানে 18, 3 6 18। ক্লিয়ার? এইবার দেখেন তো এটাকে কিন্তু আবার 3 দিয়ে কাটা যায়। 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 3 9। এটাকে 3 দিয়ে কাটা যায়। 4 আর 6 10 আর 4 14, এটা 3 দ্বারা কাটা যায় না, কিন্তু এটাকে যায়, অবশ্যই যায়। যদি এটাকে গেছে তাহলে এটাকেও যাবে। তাহলে এটাকে কাটলে হবে এইটুক, দেখেন এইটুককে কাটি কত পাচ্ছিলাম 446, তাহলে এইটুককে কাটলে আবার পাবেন 446, আর সাথে একটা শূন্য বসাই দিলাম, না পারলে আবার কাটবেন। এবার দেখেন 223 দিয়ে 446 কে কাটা যায়। 223 দুগুণে 446, তাহলে এটাকে যায় কয়বার? দুইবার। এবার 2 দিয়ে এটাকে গুণ করেন, তাহলে 2 দিয়ে গুণ করলে আমাদের উত্তর চলে আসছে কত? 0 6 দুগুণে 12, 2 হাতে 1, 4 দুগুণে 8 আর 1 9, 4 দুগুণে 8, তার মানে 8920 টাকা। এটাই হলো আমাদের উত্তর, 8920। সবাই বুঝতে পারছেন? জি, আশা করি বুঝতে পারছেন। 8920 টাকা। তাহলে 49 নাম্বার কোশ্চেনটা, কত নাম্বার কিছু এটা? 49 নাকি? আচ্ছা, 49 নাম্বার ক্লিয়ার হলো। এবার দেখেন 50। এবার দেখেন কোশ্চেন নাম্বার 50। 50 নাম্বার কোশ্চেনটা দেখেন সবাই, বুঝতে পারছেন সবাই? এই ধরনের প্রশ্ন কিন্তু এখন থেকে সলভ করে আপনাকে অভ্যস্ত থাকতে হবে। হ্যাঁ, এগুলা এড়াই চললে হবে না, কিন্তু সহজ অঙ্ক সবাই পারবে। তো রিটেনে তো একটু বড় টাইপের অঙ্ক আসবে, একটু ক্যালকুলেশন জটিল টাইপের অঙ্ক আসবে। যদিও রিটেনে আপনার বিশেষ রিটেনে ছোটখাটো একটা ক্যালকুলেটর দেওয়া থাকবে এগুলা গুণ ভাগ করার জন্য, হ্যাঁ সমস্যা নেই। আচ্ছা, হ্যাঁ ক্লিয়ার, কিন্তু ভেজাল আছে, ভেজাল তো থাকবে ভাই। রিটেন পরীক্ষার অঙ্কে ভেজাল থাকবে, আপনাকে একটা অঙ্কের জন্য সময় দিচ্ছে, ক্যালকুলেটর দিচ্ছে, তাহলে তো ভেজাল থাকবে স্বাভাবিক। আচ্ছা, এবার 50 নাম্বার কোশ্চেনটা দেখেন। সব অঙ্ক সহজ না। আচ্ছা, এবার দেখেন 50। 50 বলছে কোন একটি নির্দিষ্ট মূলধন চক্রবৃদ্ধি মুনাফায় 15 বছরে সুদে আসলে দ্বিগুণ হলে কত বছরে তার সুদে আসলে 8 গুণ হবে? আচ্ছা, কোন একটি নির্দিষ্ট মূলধন, কত মূলধন জানি না, চক্রবৃদ্ধি মুনাফায় 15 বছরে সুদে আসলে দ্বিগুণ হয়, মানে 15 বছরে সুদে আসলে দ্বিগুণ হয়ে যায়, মানে যা রাখবেন 15 বছর পরে তার দ্বিগুণ হয়ে যাবে। বলছে কত বছরে সেটা সুদে আসলে 8 গুণ হবে, বলছে কত বছরে সেটা হয়ে যাবে 8 গুণ। তাহলে 15 বছরে দ্বিগুণ হয়, সেই জিনিসটা 8 গুণ কত বছরে হবে? আচ্ছা, তাহলে আমরা প্রথমে প্রথম শর্ত আমরা যেহেতু নির্দিষ্ট মূলধন সেই মূলধনটা জানি না, তাহলে কিন্তু এগুলো ধরে নিতে হবে যে ধরি মূলধন হচ্ছে পি, সুদের হার হচ্ছে আর, এগুলা কথা কিন্তু বলে নিতে হবে, ঠিক আছে? তাহলে প্রথম শর্তে কি বলছে? কোন একটা নির্দিষ্ট মূলধন 15 বছরে সুদে আসলে দ্বিগুণ হয়। তাহলে 15 বছর, তার মানে প্রথম ক্ষেত্রে কিন্তু এন 15, প্রথম ক্ষেত্রে কিন্তু এন 15 বছরে, ঠিক আছে? তাহলে আমরা 15 বছরে সুদে আসলে কিভাবে পাবো? c is equal to p into 1 plus r by 100 to the power n এর মান 15, n এর মান 15। তাহলে এটা কি? এটা হলো 15 বছরের সুদ আসল কিন্তু, তাই না? আর অঙ্কে বলছে 15 বছরে সুদে আসলে দ্বিগুণ হয়, তার মানে আপনি ব্যাংকে রাখছেন কত টাকা? p টাকা, 15 বছর পরে হয়ে গেছে 2p, দ্বিগুণ হয়ে গেছে, মানে 2p হয়ে গেছে। অর্থাৎ এই যে 15 বছর পরে যে টাকাটা হইছে, এই টাকাটা হয়ে গেছে কার সমান? 2p এর সমান, মানে এই পাশে আমরা 2p বসাই দিব। তবে 2p is equal to p into 1 plus r by 100 to the power 15। বুঝা গেছে বিষয়টা? আশা করি বুঝতে পারছেন। 15 বছরে দ্বিগুণ হয়ে যায়, তার মানে 15 বছর পর এইটা হবে, এই যে 15, আর এই টাকাটা হচ্ছে দ্বিগুণ কার? যে টাকা রাখছিলেন তার দ্বিগুণ, তার মানে রাখছিলেন p, হয়ে গেছে 2p, এইজন্য এটার পরিবর্তে 2p। এবার উভয় পাশ থেকে p ক্যান্সেল, তাহলে একটু সাজাই, এইটাকে এই পাশে নেই আর এই 2 কে ওই পাশে নিয়ে যাই, তাহলে 1 plus r by 100 to the power 15 is equal to 2। এই যে আমরা কিছু একটা ডাটা এখান থেকে পাইলাম, 1 plus r by 100 to the power 15 is equal to 2। এটাকে নিশ্চয়ই কোনো না কোনো ভাবে কাজে লাগানো যাবে, এইজন্য এটাকে এইভাবে লিখে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এবার 2 নাম্বার শর্ত। আচ্ছা, এবার 2 নাম্বার শর্ত হচ্ছে, 2 নাম্বার শর্তে কি বলছে? যে কত বছরে তার সুদে আসলে 8 গুণ হবে।
কত বছরে বলছে যে 15 বছরে যদি সুদে আসলে দ্বিগুণ হয় তাহলে সুদে আসলে 8 গুণ হবে কত বছরে। আচ্ছা, তাইলে আমরা 2 নাম্বার সাথে দ্বিতীয় শর্ত ধরে নিব। দ্বিতীয় ক্ষেত্র এই দ্বিতীয় ক্ষেত্রে ধরে নেব যে ধরি n বছর পরে সুদে আসলে কত গুণ হবে? সুদে আসলে 8 গুণ হবে। তাহলে কত বছর পরে তা সুদে আসলে 8 গুণ হবে? আমরা কত বছর ধরে নিলাম? n বছরে সুদে আসলে 8 গুণ হবে। আর ওই nটাই কিন্তু বের করব যে কত বছরে এই ঘটনাটা ঘটছে। তাহলে এবার বলেন n বছর পরে সুদ আসল কত হবে? যদি p টাকা রাখেন, p টাকা রাখলে চক্রবৃদ্ধি মুনাফায় n বছর পরে সুদ আসল কত হবে? n বছর পরে সুদ আসল হবে হচ্ছে p into 1 plus r divided by 100 to the power n। তাহলে n বছর জানি না, আর এইটা হয়ে যাবে কত গুণ? 8 গুণ, মানে রাখছিলেন p টাকা হয়ে যাবে 8p টাকা, তাহলে এটা ইজ ইকুয়াল টু 8p। বুঝা গেছে? উভয় পাশ থেকে p ক্যান্সেল, তাহলে এই পাশে থাকলো 1 plus r by 100 to the power n is equal to 8। এই 8 কে ভাঙিয়ে লেখা যায় 2 এর কিউব। কেন এটা লিখছি? তার কারণ হচ্ছে আমাদের একটা মান বের হয়েছিল, এই টোটালটার মান হলো 2। তাহলে দেখেন তো আমি এই যে 2 এর কিউব লিখছি, কারণ এই 2 মানটার পরিবর্তে আমরা এই মানটা ব্যবহার করতে পারি 1 plus r by 100 to the power 15। এই মানটা কার? 2 এর। তাহলে আমরা এই যে 2, এই 2 এর পরিবর্তে এই মানটা বসাই দিতে পারি, কারণ এটা 2। তাহলে আমি কি লিখছি? 1 plus r by 100 to the power n is equal to, এই 2 এর পরিবর্তে এটা বসাবো 1 plus r by 100 to the power, এই 2 এর পরিবর্তে হচ্ছে এই টোটালটা, কিন্তু এই টোটালটা 15। এটা কার মান? এই মানটা কিন্তু 2 এর, কিন্তু 2 এর উপরে কিউব আছে, তার মানে এই টোটালটার উপরে আবার দিতে হবে 3। এই টোটালটার উপর আবার দিতে হবে 3। বোঝা গেছে বিষয়টা? এইবার দেখেন এখানে পাওয়ার 15, এখানে পাওয়ার 3, পাওয়ারে পাওয়ারে কি হয়? গুণ হয়, তাহলে এই দুইটা গুণ হবে। তাহলে এই পাশে থাকছে কত? 1 plus r by 100 to the power n is equal to, এখানে এই পাওয়ার পরে 3 গুণ 45 হবে, 1 plus r by 100 to the power 45। এবার দেখেন এই পাশে বেস হলো 1 plus r by 100, এই পাশেও কিন্তু বেস 1 plus r by 100। দুই পাশে বেস সমান হলে এই বেস ক্যান্সেল করে পাওয়ার দুটাকে সমান লিখতে হয়। তার মানে এটা ক্যান্সেল করে দিলে n ইকুয়াল টু কত? 45 ইয়ার্স। তার মানে 8 গুণ হবে কত বছরে? 45 বছরে। তাহলে 45 বছরে 8 গুণ হবে। ক্লিয়ার বিষয়টা? জি, 45 বছরে 8 গুণ হবে। ভাই আমি আবার বলছি, রিটেন বেসড কোশ্চেন এরকমই হবে যদি একটু ক্রিটিক্যাল হয়। আপনাকে এগুলা কোশ্চেন আগে থেকে প্র্যাকটিস করে যেতে হবে। পরীক্ষার হলে যায় এগুলো প্র্যাকটিস মাথায় আসবে না ভাই, একটু আগে থেকে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আশা করি বুঝতে পারছেন কিভাবে 45 বছর আসলো। তবে এই অঙ্কটা মোটামুটি এমনিতেই বোঝা যায় যে ঘটনাটা কি ঘটছে। 45 বছরে হবে এটা বোঝা যায় কিভাবে? দেখেন বলছে 15 বছরে দ্বিগুণ হয়। দেখেন মনোযোগ দেন, 15 বছরে দ্বিগুণ হয়, তার মানে প্রতি 15 বছরেই দ্বিগুণ হবে। 15 বছরে মানে আপনি 1 টাকা রাখছেন, 15 বছর পরে 2 টাকা হয়ে গেছে। তার মানে প্রতি 15 বছর পর পর এই যা থাকবে তা দ্বিগুণ হয়ে যাবে, এটাই ঘটবে। তাহলে 15 বছর পরে দ্বিগুণ হয়েছে, তার মানে আর 15 বছর পরে মানে 30 বছর পরে এই 2 টাকা হয়ে যাবে, আর তার দ্বিগুণ 4 টাকা হয়ে যাবে। এরপরে আর 15 বছর পরে মানে 45 বছর পরে 4 টাকা হয়ে যাবে দ্বিগুণ, মানে 8 টাকা হয়ে যাবে। অঙ্কে কিন্তু এটাই বলছে কত বছর পরে 8 গুণ হবে। এই যে দেখেন 45 বছর পরে 8 গুণ হবে। এইভাবেও চিন্তা করে অঙ্কটা করা যায়। দ্বিগুণ হবে, 15 বছরে দ্বিগুণ হবে, তাহলে 30 বছরে 4 গুণ হবে, 2 এর দ্বিগুণ। তারপরে 45 বছর পরে 4 দ্বিগুণ 8 গুণ হবে, সরি 2 এর দ্বিগুণ 4 গুণ হবে, তার সাথে 15 বছর যোগ করলে 45 বছরে 4 দ্বিগুণ 8 গুণ হবে। অঙ্কটা এটাই চাইছে, আশা করি বুঝতে পারছেন। জি, আচ্ছা এবার দেখেন নেক্সট কোশ্চেন, এটা হচ্ছে 50 নাম্বার গেল। এবার আমরা করব হচ্ছে, আচ্ছা 53 নাম্বার কোশ্চেন আগে করব। 53 দেখেন, 53 দেখেন, 53টা দেখেন আর একটু ক্লিয়ার হবে। 53 নাম্বার কোশ্চেন। 53 তে বলছে একটি নির্দিষ্ট হার চক্রবৃদ্ধি মুনাফায়, একটা নির্দিষ্ট হারে চক্রবৃদ্ধি মুনাফায় 1200 টাকা বিনিয়োগ করলে তা 5 বছরে দ্বিগুণ হয়। 1200 টাকা বিনিয়োগ করলে তা 5 বছরে দ্বিগুণ হয়ে যায়। মানে 1200 টাকা রাখছেন, 5 বছর পরে, সরি 1200 না 12000, সরি 12000, জি 12000, জি 12000 টাকা, 12000 টাকা রাখলে
12,000 টাকা রাখলে সেটা কি হচ্ছে 5 বছর পরে দ্বিগুণ হয়ে যায়, মানে 5 বছর পরে হয়ে যাবে 24,000 টাকা। বলছে 20 বছর পর সুদে আসলে কত টাকা পাওয়া যাবে, 20 বছর পর সুদে আসলে কত টাকা পাওয়া যাবে। তো প্রথমে আমি যেটা করাবো সেটা হচ্ছে, প্রথমে আপনি একটু বোঝেন যে এটা কনসেপ্ট আমরা কিভাবে এমনিতেই নিতে পারি। হ্যাঁ, আচ্ছা 12,000 টাকা রাখা হয়েছে, 5 বছর পরে কি হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে। তার মানে 5 বছর পরে এই 12,000 টাকা হয়ে যাবে 24,000 টাকা। এখন আমরা জানি তাহলে প্রতি 5 বছর পরে এই ঘটনাটা ঘটবে, 5 বছর পরে দ্বিগুণ হয়, তার মানে আর 5 বছর পরে মানে 10 বছর পরে এই 24,000 থেকে হয়ে যাবে 24,000 দ্বিগুণ 48,000 টাকা। এবং আপনারা জানেন কিন্তু যে চক্রবৃদ্ধি মুনাফা মানে সুদের উপরে সুদ দেওয়া হয়, অর্থাৎ 5 বছর পরে তো 24,000 টাকা হয়ে গেছে, এবার সুদ কিন্তু কাউন্ট হবে এটার উপর। ঠিক আছে, এবার আর 5 বছর পরে মানে 15 বছর পরে এবার 48,000 টাকা দ্বিগুণ হয়ে যাবে 96,000 টাকা। এবার আর 5 বছর পরে মানে 15 আর 5 20 বছর পরে এই 96,000 টাকা দ্বিগুণ হয়ে যাবে 1,92,000 টাকা। উত্তর এটাই, এই যে 20 বছর পরে সুদে আসলে 1,92,000 টাকা পাওয়া যাবে। সহজ, চিন্তা করেন যে প্রতি 5 বছর পরে পরে দ্বিগুণ হয়ে যায়। ঠিক আছে, 1,92,000 টাকা। জি আচ্ছা, ওকে, আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার। তার মানে ঘটনাটা প্রতি 5 বছর পর পর দ্বিগুণ হয়ে যাচ্ছে, এইভাবে আপনি করতে পারেন যে 5 বছর পরে দ্বিগুণ হয়, তাহলে আর 5 বছর পরে মানে 10 বছর পরে তার দ্বিগুণ, 15 বছর পরে তার দ্বিগুণ, 20 বছর পরে তার দ্বিগুণ। অঙ্কে তো 20 বছর পরে চাইছে, সেজন্য এটা উত্তর। ঠিক আছে, আচ্ছা এবার আমরা দেখব হচ্ছে মূল নিয়মে কিভাবে করা যায় অঙ্কটা। দেখেন এখানে বলছে একটি নির্দিষ্ট হার চক্রবৃদ্ধি মুনাফায় কত হার সেটা বলা নেই, তাহলে ধরে নিতে হবে সেটা হারের মান হচ্ছে 8, রেট অফ ইন্টারেস্ট 8। 12,000 টাকা বিনিয়োগ করলে 5 বছরে দ্বিগুণ হয়। আচ্ছা তাহলে 5 বছরে দ্বিগুণ হয়, কত টাকা বিনিয়োগ করছি, 12,000 টাকা। তার মানে মূলধন P ইজ ইকুয়াল টু 12,000, আর এন হচ্ছে কত, 5 বছর। এই 5 বছরে কি হয়ে যায়, দ্বিগুণ হয়ে যায়। তার মানে সি ইজ ইকুয়াল টু হয়ে যাবে, সি মানে কিন্তু কম্পাউন্ডেড ইন্টারেস্ট, 5 বছর পরে মোট কত টাকা পাওয়া যাবে সেটা যদি দ্বিগুণ, 12,000 এর দ্বিগুণ কত, 2 গুণ 12,000 মানে 24,000। বোঝা গেছে। এবার আমরা কি জানি, c is equal to p into 1 plus r divided by 100 to the power n। n কত বছর, 5 বছর। এই c এর জায়গা বসাতে হবে হচ্ছে 24,000 আর p এর জায়গা বসাতে হবে 12,000 into 1 plus r by 100 to the power 5। ক্লিয়ার বিষয়টা? কেন এরকম বসালাম, কারণ c হচ্ছে কম্পাউন্ডেড ইন্টারেস্ট মানে সুদ আসল। এই সুদ আসল ইজ ইকুয়াল টু সূত্র কি, p into 1 plus r by 100 to the power n। দেন 5 বছর দিছি, আর 5 বছরে কি হয়ে গেছে, দ্বিগুণ হয়ে গেছে। তার মানে মূলধন 12,000 আর এই কম্পাউন্ডেড ইন্টারেস্ট হয়ে গেছে 24,000। এই 12,000 দিয়ে এই 24,000 কে কতবার দেন, দুইবার যায়। তাহলে এটাকে এখন এই পাশে নিয়ে যায়, ওটাকে ওই পাশে নিয়ে যায়, তাহলে 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার 5 এই যে ইজ ইকুয়াল টু কত, 2। এটাকে আমরা 1 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখছি, এটা আমাদের পরে কাজে লাগাতে হবে, মানে এটা থেকে আমরা পরে কাজে লাগাবো। এবার কি বলছে, কত মানে 20 বছর পরে সুদে আসলে কত পাওয়া যাবে। এবার কিন্তু 20 বছর পর সুদে আসলে মোট কত টাকা পাওয়া যাবে। তাহলে 20 বছর পর সুদ আসল, 20 বছর পর সুদ আসল, তাহলে সুদ আসল c is equal to p into 1 plus r by 100 to the power n। n হলো 20, কারণ আমাদের কাছে 20 বছর পরে কত পাওয়া যাবে, রাইট। এখন আমাদের এই মানটাই কিন্তু বের করতে হবে, এই 20 বছর পরের যে সুদ আসল এটাই কিন্তু বের করতে হবে। কিন্তু এটা বের করতে হলে আমার হেল্প মানে এটা বের করতে হলে একমাত্র হেল্প নিতে পারি এখান থেকে, এছাড়া তো আর কিছু দেওয়া নেই। এটাই তো বের করছি। এখন দেখেন এইটাকে কোনোভাবে ভেঙে এই ফর্মে আনা যায় কিনা, অবশ্যই যায়। কিভাবে, p into 1 plus r by 100 to the power 5 তার উপরে হলো 4। দেখেন তো লেখা যায় কিনা, পাওয়ারে পরে গুণ হয়, 4 5 এ 20 হয়। এই 20 কে ভেঙে এইভাবে লিখছি। প্রশ্ন হচ্ছে কেন লিখছি, কারণ যেহেতু আমাদের আছে হচ্ছে 1 plus r by 100 to the power 5, যেহেতু এই ফরম্যাটে আছে এইজন্য এই ফরম্যাটে করে নিছি। ক্লিয়ার? এইবার দেখেন, এইবার এই যে এইটুকের মান, এই 1 plus r by 100 to the power 5, এই টোটাল টুকের মান হচ্ছে 2। তাহলে c is equal to p into এইটার মান হচ্ছে 2, এই যে এইটুকের মান, তাহলে এইটুকের মান হলো 2 আর তার উপর আছে 4, তাহলে এটা হচ্ছে 4। ক্লিয়ার? ওকে, আচ্ছা তাহলে এটা হলো 12,000, এই p কিন্তু 12,000, ওই যে মূলধন, প্রথম মূলধন কত রাখা আছে 12,000, 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16। ওকে, এবার তিনটা শূন্য বসে গেল, আর 16 দুগুণে 32 এর 2 হাতে 3, 16 কে 16 3 19, 1,92,000 টাকা পাওয়া যাবে হচ্ছে 20 বছর পরে। সুদ আসলে কত পাওয়া যাবে, 1,92,000 টাকা। আপনারা কি বুঝতে পারছেন বিষয়টা, অঙ্কটা কি বোঝা গেল, অঙ্কটা বোঝা গেল? হ্যাঁ, যারা
জি আচ্ছা, হয়েছে সবার? আশা করি বুঝতে পারছেন, মুছে দিচ্ছি এটা। হ্যাঁ, ওকে। সব অঙ্ক সহজ না ভাই, আর সোজার কথা অঙ্কই সহজ না, অঙ্ক জিনিসটাই সহজ না। যারা মনে করেন যে অঙ্ক দেখবো আর করবো, এত সহজ না ভাই। অঙ্কটাকে আপনাকে আত্মস্থ করতে হবে প্র্যাকটিসের মাধ্যমে, মুখস্থ করে না। শর্টকাট মুখস্থ করে কোনো লাভ নাই। আবার বলছি, পরীক্ষার হলে আটকে যাবেন। যে পরীক্ষা এখনো বসেননি তিনি মনে করছেন যে শর্টকাট করে করে যাবো, পরীক্ষার হলে যাই বুঝতে পারবেন যে আসলে কি অবস্থা। ঠিক আছে, আর এগুলো তো রিটেন বেসড, আমি আগেই বললাম। পরীক্ষায় ভালো করতে হলে আপনাকে পড়েই ভালো করতে হবে, না পড়ে ভালো করার দিন শেষ। আচ্ছা, এবার আমরা নেক্সট কোশ্চেনটা করব, সেটা হলো 54 নম্বর কোশ্চেনটা। 54 নম্বর কোশ্চেনটা দেখেন। 54 নম্বর কোশ্চেনে বলছে একটি নির্দিষ্ট হার চক্রবৃদ্ধি মুনাফায় কোনো একটি নির্দিষ্ট মূলধন 3 বছরে 8 গুণ হয়। 3 বছরে কয় গুণ হয়? 8 গুণ হয়। বলছে একই হারে কত বছরে মূলধন 16 গুণ হয়ে যাবে? আচ্ছা, তো 3 বছরে 8 গুণ হয়, তাহলে 3 বছরে 8 গুণ হয়, খেয়াল করেন। তাহলে 3 বছরের ক্ষেত্রে মানে n 3, তাহলে এই ক্ষেত্রে 8 গুণ হয়, তার মানে c হয়ে যাবে কত? 8p। এই যে কম্পাউন্ডেড ইন্টারেস্ট কত গুণ হয়ে যাবে? p টাকা রাখছেন, হয়ে যাবে 8 গুণ, তার মানে এই কম্পাউন্ডেড ইন্টারেস্ট হয়ে যাবে হচ্ছে 8p, 8 গুণ। ঠিক আছে, আর এই c কত? এই c হলো p * 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার হচ্ছে n, n এর মান কত? 3 ইজ ইকুয়াল টু 8। দেখেন বলেন কিনা, এই c এর সূত্র এটা, আর এটা হয়ে যাচ্ছে কত গুণ? 8 গুণ 3 বছর, তাহলে p ক্যান্সেল। তাহলে 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু 8 কে ভেঙে লিখতে পারি 2 টু দি পাওয়ার 3। কেন এরকম লিখলাম? যেহেতু এখানে পাওয়ার 3 আছে, তাহলে এখানে পাওয়ার 3 লিখলে পাওয়ার পাওয়ার সমান হলে এই বেস বেস সমান হয়, তাহলে পাওয়ার 3 3 ক্যান্সেল করে দেন, তাহলে এই বেস ইজ ইকুয়াল টু 2, তার মানে 1 প্লাস r বাই 100 ইজ ইকুয়াল টু 2। পাওয়ার সমান হলে বেস সমান লিখতে হয়। ঠিক আছে, তাহলে আমরা একটা ভ্যালু পাইলাম এখান থেকে 1 প্লাস r বাই 100, এটার মান কত পেলাম? 2 পাইলাম। এবার বলছে এই যে 3 বছরে সুদে আসলে 8 গুণ হয়, এবার বলছে কত বছরে 16 গুণ হবে? 16 গুণ হবে, তাহলে ধরি n বছরে 16 গুণ হবে। এবার আমরা বের করব, ধরি n বছরে 16 গুণ হবে, তাহলে 16 গুণ হবে, তার মানে এই n বছর পরে এই কম্পাউন্ডেড ইন্টারেস্ট হয়ে যাবে যে টাকা রাখছিলাম p টাকা, তার 16 গুণ। আর এটা সূত্র কি? এটা সূত্র হলো p * 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n। এবার যা জানি না ওই n তো বের করব যে কত বছরে এই ঘটনাটা ঘটে, ইজ ইকুয়াল টু 16p, এই p ক্যান্সেল, তাহলে 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 16 মানে 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4। আর এই যে ভিতরের যে মান, এইটুকের মান আমরা বের করছিলাম 2, তাহলে এইটুকের পরিবর্তে বসাবো 2, তার উপরে পাওয়ার n ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 4। বেস দুই পাশে সমান হয়ে গেছে, বেস সমান হওয়া মানে বেস বেস ক্যান্সেল করে দিয়ে পাওয়ার পাওয়ার সমান করে দেয়া, তার মানে n ইজ ইকুয়াল টু 4। তার মানে কত বছর পরে? 4 বছর পরে 16 গুণ হয়ে যাবে। কমন সেন্স অ্যাপ্লাই করেন। 3 বছরে 8 গুণ হইছে, এর মানে কি? 1 বছর পরে দ্বিগুণ হইছে, 2 বছর পরে 2 এর দ্বিগুণ 4 গুণ হইছে, 3 বছর পরে 4 এর দ্বিগুণ 8 গুণ হইছে। তার মানে 3 বছর পরে 8 গুণ হওয়ার অর্থ হচ্ছে দ্বিগুণ দ্বিগুণ করে বাড়ছে। তার মানে পরবর্তী বছরে এই 8 গুণ থেকে 8 দ্বিগুণই 16 গুণ হয়ে যাবে। এই জন্য কিন্তু 4 বছর পরেই আসছে, জাস্ট পরের বছরই 16 গুণ হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। ক্লিয়ার সবার? জি, অনেকে উত্তর দিয়ে দিয়েছেন, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, হ্যাঁ, এই যে 8 দুটো লেখাই আছে, মূলধন সুদে আসলে 8 গুণ হয়ে যাবে। ওকে, এবার এটা কত নাম্বার গেল? 54 নাম্বার। 54 নম্বরের পরে আমরা এখন সলভ করব হচ্ছে 52 নাম্বার কোশ্চেনটা দেখুন। 52 নাম্বার কোশ্চেনটা একটু কারেকশন হবে। হ্যাঁ, ওখানে লিখতে আমার ভুল হয়ে গেছে, একটা দুইটা অক্ষর বাদ, সরি দুইটা ওয়ার্ড বাদ পড়ে গেছে, ওটা একটু কারেকশন করে নিন। জি, 52 নাম্বার কোশ্চেনে বলছে একটু কারেকশন করতে হবে কিন্তু। বলছে যে 1301 টাকা এমন দুটি অংশে ভাগ করুন যাতে 4% হার চক্রবৃদ্ধি মুনাফায় প্রথম অংশের 7 বছরের মুনাফা, ওখানে শুধু লেখা আছে 7 বছরের মুনাফা, আসলে ওটা হবে 7 বছরের মুনাফা আসল। মুনাফা আসল বা সুদ আসল, মানে প্রথম অংশের 7 বছরের মুনাফা আসল মানে কি
সুদ প্লাস আসল সহ 7 বছরের সুদ আসল, শুধু মুনাফা না, মুনাফা আসল মানে সুদ আসল, ঠিক আছে। প্রথম অংশের 7 বছরের মুনাফা আসল দ্বিতীয় অংশের 9 বছরের মুনাফা আসলের সমান হয়। মানে ঘটনা সিম্পল, আপনার কাছে আছে 1301 টাকা, এই 1301 টাকাকে আপনি দুই ভাগে ভাগ করে দুইটা ব্যাংকে রাখবেন, একটাকে রাখবেন হচ্ছে 4% হারে, 4% হারে, সেটা থাকবে 7 বছর। আর দ্বিতীয় অংশটাকে রাখবেন হচ্ছে ওই 4% হারেই কয় বছর, 9 বছর। ওই দুই জায়গা থেকে মুনাফা আসল সমান হয়ে যাবে। মানে কি, প্রথম অংশটা ধরেন এই 1300 টাকাকে দুই ভাগে ভাগ করছেন, একটা অংশ হচ্ছে x টাকা আর একটা অংশ তাহলে কত, মোট 1300 টাকা, তাহলে একটা অংশ যদি x হয় তাহলে আরেকটা অংশ 1301 মাইনাস x, এই দুইটা অংশ ভাগ করছেন। একটা এই টাকাটা রাখছেন এক ব্যাংকে 7 বছরের জন্য, আর এই টাকাটা রাখছেন এক ব্যাংকে 9 বছরের জন্য। তো দেখা গেল যে 7 বছর পরে এখান থেকে আপনি মোট যত টাকা পাইছেন সুদ আসল সহ, 9 বছর পরে এখান থেকে আপনি ওই মোট কত টাকায় পাবেন, এই কথা বলছি, ঠিক আছে। তার মানে এই অঙ্কের শর্ত হচ্ছে, তাহলে আমরা কি করব, ধরি এই 1301 টাকাকে যে দুটো অংশ ভাগ করা হয়েছে, একটা অংশ x আর একটা অংশ 1301 মাইনাস x, তাহলে আমরা ধরে নিচ্ছি যে ধরি প্রথম অংশ ইজ ইকুয়াল টু x এবং দ্বিতীয় অংশ ইজ ইকুয়াল টু 1301 মাইনাস x। এখন বলছে এই x টাকা প্রথম অংশের 7 বছরের মুনাফা আসল মানে সুদ আসল, আর এই টাকার 9 বছরের মুনাফা আসল বা সুদ আসলের সমান। তার মানে শর্ত মতে বলেন x টাকা, এটাই কিন্তু মূলধন, এই x টাকা রাখছেন আপনি হচ্ছে ব্যাংকে, তার মানে এই প্রথম ক্ষেত্রে এই x কিন্তু মূলধন মানে p এর কাজ করবে। তাহলে প্রথম অংশে এই 7 বছরের যে মুনাফা আসল সেটা যদি আমি ধরি c1, আর এই পরের অংশের যে মুনাফা আসল 9 বছর এটা যদি c2 ধরি, এই দুটো আবার সমান। তাহলে এই মুনাফা আসল আসছে কত টাকা থেকে, x টাকা থেকে, তার মানে এই ক্ষেত্রে এটাই মূলধন। এটা সূত্র কি, p into 1 প্লাস এটা না, এই p এর জায়গা দিতে হবে x, কারণ আমি তো এখানে x ধরছি। আচ্ছা তাহলে কি করব, x into 1 plus r by 100 to the power 7, কেন 7, কারণ তো বলা আছে 7 বছরের মুনাফা আসল ইজ ইকুয়াল টু, এটা হলো এটার ক্ষেত্রে মূলধন তো x না, কিন্তু এটার ক্ষেত্রে মূলধন হচ্ছে এটা, কারণ এই যে সামনে p বসে না, এই p এর জায়গা বসবে হচ্ছে ওই টাকাটা। তার মানে 1301 মাইনাস x into 1 plus r by 100 to the power 9, কেন, কারণ এটা হচ্ছে 9 বছরের মুনাফা আসল, এই দুটো হবে সমান। কনসেপ্ট বোঝা গেছে বিষয়টা, এইটুকু বুঝলে পরে কাজ করা যাবে। এবার দেখেন, তাহলে আমরা একটা কাজ করতে পারি, 1 plus r by 100 to the power 7, আর এখানে আছে 1 plus r by 100 to the power 9, তার মানে এখানে এটা আছে 9টা আর এখানে আছে 7টা। এই 7টা, এই 9টা থেকে যদি এই 7টা কেটে দিই তাহলে এই পাশ থেকে 7টা ভ্যানিশ হয়ে যাবে, এই পাশে এটা 2টা থাকবে, তার মানে এটা দিয়ে এটা কাটা যায় কিন্তু। তাহলে এই পাশে থাকছে x ইজ ইকুয়াল টু, এটা কেটে দিচ্ছি, ইজ ইকুয়াল টু 1301 মাইনাস x ইনটু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার 2, কেন, কারণ এই 9টা থেকে এই 7টা কেটে দিছি, এজন্য শুধু 2টা থাকলো, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন এই r এর মান আছে x ইজ ইকুয়াল টু 1301 মাইনাস x ইনটু, এই r এর মান দেয়া আছে কিন্তু 4% হার মুনাফা দেখেন দেয়া আছে, তার মানে 1 প্লাস 4 বাই 100 স্কয়ার, ঠিক আছে। আচ্ছা তাহলে x ইজ ইকুয়াল টু 1301 মাইনাস x ইনটু 1301 মাইনাস x ইনটু, এখানে দেখেন তো কাটাকাটি করা যায়, 4 25 100, 4 25 100, আচ্ছা 4 25 100, তাহলে এখানে কত থাকছে, লসাগু হচ্ছে 25, তাহলে এখানে 25 আর এখানে কিন্তু 1 কিছু না মানে 1, তাহলে 25 প্লাস 1 আর তার উপর স্কয়ার, তার মানে ঘটনা হলো x ইজ ইকুয়াল টু 1301 মাইনাস x ইনটু উপরে থাকছে হচ্ছে 26, নিচে থাকছে হচ্ছে 25 তার উপর স্কয়ার, তাহলে x ইজ ইকুয়াল টু 1301 মাইনাস x ইনটু, এগুলো মুছে দিচ্ছি, হ্যাঁ 1301 মাইনাস x ইনটু এই 26 এর স্কয়ার হচ্ছে 676, হ্যাঁ আর 25 এর স্কয়ার হচ্ছে 625। এবার আর গুণ করতে হবে, এই 625 কিন্তু এই পাশে নিচে আছে, তাহলে গুণ হয়ে এই পাশে x এর সাথে গুণ হবে, এই নিচ থেকে এই পাশে এসে গুণ হবে, আর এইটা উপরে আছে তাহলে এটা এইটার সাথে গুণ হবে, তাই তো। আচ্ছা তাহলে এখানে ঘটনা কি হচ্ছে, তাহলে 625 এই পাশে আসলে হবে 625x, তার মানে 625x ইজ ইকুয়াল টু 676 দিয়ে গুণ করলে 1301 গুণ 676,
যারা একটু বোকা শোকা মানে সহজ সরল, তারা এই 676 এর 1301 গুণ করে দিবে। কেন? কোনো দরকার নাই, আপনি 1301 ইনটু 676 এই ফর্মে রেখে দেন না, দরকার কি গুণ করে বড় করার, দরকার নাই, ওই ফর্মে রেখে দেন। এবারে 676 দিয়ে x কে গুণ করেন, তাহলে মাইনাস 676x, 676x। এইবার এই মাইনাস 676x এই পাশে নিয়ে এসে এটার সাথে যোগ করে দিই, তার মানে 625x, এই মাইনাস x এই পাশে এসে প্লাস হবে, 676x ইজ ইকুয়াল টু 1301 ইনটু 676। যোগ করেন, 6 আর 5 11, 1 হাতে 1, 7 আর 1 8 আর 2 10 0 হাতে 1, 6 আর 6 12 আর 1 13, 1301x ইজ ইকুয়াল টু 1301 ইনটু 676। তাহলে আমার লাগে x এর মান, তাহলে x ইজ ইকুয়াল টু 1301 ইনটু 676। এই 1301 এই পাশে গুণ ছিল, এটা যে ভাগ হবে 1301, এটা ক্যান্সেল, তাহলে x ইকুয়াল টু কত? 676 টাকা। তার মানে প্রথম ভাগ x কত বেরলো? 676 টাকা। এবার কি বলছে? দ্বিতীয় ভাগ মানে 1301 মাইনাস x, তার মানে 1301 থেকে এই x এর মানটা বিয়োগ করলে আমরা দ্বিতীয় ভাগ পেয়ে যাব। তাহলে অতএব দ্বিতীয় ভাগ ইজ ইকুয়াল টু 1301 মাইনাস x, তার মানে 1301 মাইনাস 676। তাহলে বিয়োগ করেন, 6 11 থেকে 6 গেলে কত থাকছে? 5 হাতে 1 8, 10 থেকে 8 গেলে 2 হাতে 1 7, তাহলে 13 থেকে 7 গেলে 6, তার মানে হচ্ছে 600। আর এই যে 1 আসলে 1 এই একের সাথে বিয়োগ হয়ে 0 হয়ে যাবে, তার মানে 625 টাকা। তার মানে দুই ভাগ, এক ভাগ হচ্ছে 676 টাকা আর এক ভাগ হচ্ছে 625 টাকা। তার মানে ঘটনা হচ্ছে এরকম, 676 টাকা আপনি 7 বছরের জন্য রাখবেন, ওখান থেকে মোট যে টাকা পাবেন 625 টাকা 9 বছরের জন্য রাখলে লাস্টে মোট টাকা একই হবে। আশা করি বুঝতে পারছেন সবাই। জি আচ্ছা, এইভাবে কেটে দিলে রাইট হবে কিনা? এইভাবে কাটার দরকার নাই, এইভাবে কাটার দরকার নাই, আপনি এখানে সরাসরি লিখবেন এটা, কারণ আপনার রিটেনে ক্যালকুলেটর থাকবে আপনার হাতে ভাই, আপনি কাটবেন কেন? আপনার হাতে ক্যালকুলেটর আছে, আপনি সরাসরি উপরে গুণ করবেন, ভাগ এটা দিবেন, এখানে দেখেই বোঝা যাচ্ছে যে এটা কেটে দেবেন। আপনি না কেটে লিখবেন 676, রিটেনে কাটাকাটি করবেন না, এগুলো কাটাকাটি করবেন না, আমি কাটাকাটি করছি বোঝার সুবিধার জন্য। আচ্ছা, তাহলে কত নাম্বার করলাম আমরা? এবার নেক্সট অঙ্ক দেখবো আমরা, নেক্সট অঙ্ক সেটা দিতে হবে। আচ্ছা, কত আমি বলছি, কত গেল এবার? গেল হচ্ছে 52 নাম্বার। আচ্ছা, 52 পরে এবার দেখবেন হচ্ছে কোশ্চেন নাম্বার 53 হয়েছে, 54 হয়েছে, 55 হয়নি। তাহলে এবার দেখবো হচ্ছে 51 নাম্বার কোশ্চেন, দেখেন 51 আচ্ছা 51 করার আগে আমরা এই পাশে দুটো অঙ্ক রেখে আসলাম, ওই দুটো আগে সলভ করি। এই পাশে আমরা রেখে আসছিলাম হচ্ছে কত 47 and 48। হ্যাঁ, প্রথমে দেখেন 47, 47 নাম্বার কোশ্চেন, 47 গুরুত্বপূর্ণ কোশ্চেন, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা 47 দেখেন, 4% হার মুনাফায় 625 টাকার 2 বছরের সাধারণ চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত? এই ধরনের প্রশ্ন, এই প্রশ্ন কিন্তু প্রিলিতে আসা প্রশ্ন। হ্যাঁ, তাহলে 4% হার মুনাফায় 625 টাকার 2 বছরের সাধারণ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত? তার মানে ঘটনা হচ্ছে 625 টাকা আপনি 4% হারে ব্যাংকে রাখবেন 2 বছরের জন্য, এক ব্যাংকে রাখবেন হচ্ছে 625 টাকা সাধারণ মুনাফায় মানে সরল মুনাফায়, আর এক ব্যাংকে রাখবেন চক্রবৃদ্ধি মুনাফায়। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা থেকে কি বেশি পাবেন না? অবশ্যই বেশি পাবেন, কারণ চক্রবৃদ্ধি মুনাফা তো আপনাকে সুদের উপরে সুদ দিবে, কিন্তু সরল মুনাফা কি সুদের উপর সুদ দিবে না। তাহলে বলছে এই কোথাও এক জায়গাতে রাখবেন চক্রবৃদ্ধি মুনাফায়, এক জায়গায় রাখবেন সরল মুনাফায়, তাহলে দুই জায়গা থেকে যে টাকা পাবেন সেই টাকার পার্থক্য কত হবে, সুদের পার্থক্য কত হবে? তাহলে চক্রবৃদ্ধিতে যা পাবেন আর সরলে যা পাবেন সুদ, সেটার বিয়োগফল কত? বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, তার মানে প্রথমে আমি মূল বিষয়টা বোঝাচ্ছি, তারপরে শর্টকাটে ওইটা করা যাবে, এই পার্থক্যটা শর্টকাটে 2 বছরের জন্য বের করা যায়, সমস্যা নেই। তাহলে প্রথমে হচ্ছে আমাদের 2 বছরের চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হবে, তারপর হচ্ছে 2 বছরের সরল মুনাফা বের করতে হবে, সেই দুইটা বিয়োগ করলেই পাবো যে সরল আর চক্রবৃদ্ধির পার্থক্য কত। তাহলে প্রথম হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা
তাহলে চক্রবৃদ্ধি মুনাফা যদি হয়, দেখেন তাহলে চক্রবৃদ্ধি মুনাফা কিভাবে বের করতে হয়? চক্রবৃদ্ধি মুনাফা তো সরাসরি বের করা যায় না, আগে চক্রবৃদ্ধি সুদ আসল বের করবো, তারপর সেখান থেকে বিয়োগ করে দিব। আচ্ছা, তাহলে c is equal to কি? c is equal to p into 1 plus r divided by 100 to the power n। n হচ্ছে 2 বছর। n কয় বছর? 2 বছর। আচ্ছা, তাহলে c is equal to p হচ্ছে 625 টাকা। আগে মূল বিষয় বোঝা, আমি শর্টকাটে করে দিব এবং লজিক দিয়ে বুঝাই দিব, সমস্যা নেই। 1 plus r, r হচ্ছে কয় পার্সেন্ট? r হচ্ছে 4% মুনাফা। নিচে হচ্ছে 100 টু দি পাওয়ার স্কয়ার। হ্যাঁ, এবার 625 ইনটু এটা করলে হবে, দেখেন এই নিচে আসবে 100 আর লসাগু করলে এখানে আসবে 100 আর এখানে 4 4 100 আর 104 কত? 104 হয়। সরি, 104 যোগ করলে 104 স্কয়ার। এবার কাটাকাটি করা যাচ্ছে, 4 দিয়ে কাটাকাটি করা যাবে। 4 25 এ 100 আর 4 26 এ 104 স্কয়ার। এইবার আমরা বর্গ করে দিই, তাহলে এখানে থাকছে 625 বর্গ করলে এখানে হচ্ছে 26 স্কয়ার কত? 26 স্কয়ার, দুইটা 26 লেখেন গুণ, দুইটা 26 লেখেন, সমস্যা নেই। আর 25 স্কয়ার হচ্ছে 625, এটা কেটে যাবে। এই কাটাকাটি কিন্তু লিটারে কেটে দিবেন না, আপনি বুঝতে পারছেন কেটে যাবে, কিন্তু কাটবেন না। 26 আর 26 গুণ করলে 26 স্কয়ার মানে 676 টাকা। তার মানে হলো 2 বছরে চক্রবৃদ্ধি সুদ আসল হবে 676। তাহলে অতএব সুদ ইজ ইকুয়াল টু এই সুদ আসল থেকে আসল কত? এই 625, আসল ছিল কিন্তু 625, এটা বিয়োগ করে দেন। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে? এখানে 1, এখানে থাকছে 5 0, তার মানে 51 টাকা। তার মানে চক্রবৃদ্ধি সুদ হলো 51 টাকা। চক্রবৃদ্ধি সুদ 51 টাকা। এবার আমাদের বের করতে হবে সরল সুদ। তাহলে চক্রবৃদ্ধি সুদ পেয়ে গেছি, সরল সুদ পাবো, সেই দুটো বিয়োগ করলেই তো পাবো চক্রবৃদ্ধি আর সরলের পার্থক্য হতো। তারপর আমি শর্টকাটে দেখাচ্ছি। এবার সরল সুদ ওই একই হারে একই বছর একই টাকা, সরল সুদে কত হবে? সরল সুদের সূত্র কত? i is equal to NPR by 100। সরাসরি সরল সূত্র সরাসরি বের করা যায়। n হচ্ছে 2 বছরের জন্য, p হচ্ছে 625 টাকা, আর রেট অফ ইন্টারেস্ট হচ্ছে কয় পার্সেন্ট? 4%। নিচে কত? 100। এই 4 দিয়ে কাটা যায় 4 25 এ 100, এই 25 দিয়ে কাটলে 25 25 এ 625, তার মানে 25 দিয়ে 625 25 বার যায়। এবার 25 দিয়ে কত? 50 টাকা। 25 দিয়ে কত? 50 টাকা। আচ্ছা, তার মানে এটা তো সরল সুদ। দেখেন সরল সুদ 50 টাকা আর চক্রবৃদ্ধি সুদ 51 টাকা। তাহলে এই চক্রবৃদ্ধি আর সরল সুদের পার্থক্য কত? তাহলে অতএব চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য, চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য, তাহলে এই 51 থেকে 50 বিয়োগ করে দেন, তার মানে 51 মাইনাস 50 ইজ ইকুয়াল টু 1 টাকা। এটা হলো মূল কনসেপ্ট। যদি রিটেন পরীক্ষা আসে আপনাকে এই যে জিনিসটা করলাম এটা করতে হবে, ঠিক আছে? এই জিনিসটা আপনাকে করে দেখাতে হবে। আশা করি বুঝতে পারছেন। জি, এখন প্রশ্ন হচ্ছে, এখন আমরা কনসেপ্ট দিয়ে বুঝবো যে আসলে একটু আলাদা কনসেপ্ট দিয়ে বুঝবো। সরি, আচ্ছা, এখন আমরা একটা আলাদা কনসেপ্ট মানে হচ্ছে এখন বুঝে করবো জিনিসটা যে কিভাবে 1 টাকা খুব দ্রুত বের করা যায়, ঠিক আছে? আচ্ছা, দেখেন কিভাবে 1 টাকা খুব দ্রুত বের করা যায়, মুছে দিচ্ছি। জি, দেখাচ্ছি আমি, সমস্যা নেই, করে দেখাচ্ছি যে কিভাবে আমরা খুব দ্রুত অঙ্কটা করতে পারি। তার আগে আপনাদেরকে একটা শর্টকাট দিই, যারা শর্টকাট খুঁজেন, এই সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য বের করা। তাহলে সরল আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য, সরল ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য ইজ ইকুয়াল টু আসল ইনটু r বাই 100 ইনটু r বাই 100। পার্থক্য চক্রবৃদ্ধি এবং সরল সুদের পার্থক্য ইজ ইকুয়াল টু আসল ইনটু r বাই 100 ইনটু r বাই 100। আর মানে হচ্ছে হার, এখানে দুইবার লিখছি, এই যে জিনিসটা দুইবার লিখছি কারণ কয় বছরের জন্য, কয় বছরের পার্থক্য? 2 বছরের পার্থক্য, এই জন্য দুইবার লিখছি, ঠিক আছে? আচ্ছা, দুইবার লিখছি কেন? 2 বছরের সুদের পার্থক্য চাইছে। এই আসল ছিল হচ্ছে 625 টাকা, আর ছিল হচ্ছে 4, এটা হচ্ছে নিচে 100 ইনটু এই আর হচ্ছে 4%, নিচে হচ্ছে 100। 4 25 এ 100, 4 25 এ 100, এই 25 25 গুণ হয় 625, সেই 625 আর 625 কেটে 1 টাকা। তার মানে সরল এবং চক্রবৃদ্ধি সুদের হচ্ছে পার্থক্য 1 টাকা। আপনি এইভাবে সরাসরি করতে পারেন, কিন্তু মনে থাকবে কতক্ষণ সেটা একটা বিষয়। আরো সবচেয়ে এই শর্টকাটের লিমিটেশন আমি বলে দিচ্ছি, এটা শুধু 2 বছরের
পার্থক্য বললে হবে, নাহলে হবে না কিন্তু। আবার 3 বছরের পার্থক্য যখন বলবে, এখানে আরেকটা r/100 দিয়ে দিবেন। এই সূত্র শুধু 2 বছরের পার্থক্যের ক্ষেত্রে প্রযোজ্য, 2 বছরের পার্থক্যের জন্য প্রযোজ্য। 2 বছরের পার্থক্য আসলে এটা দিয়ে করা যাবে। হ্যাঁ, আচ্ছা, বুঝে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে আমরা কনসেপ্ট দিয়ে বুঝবো যে কিভাবে পার্থক্য 1 টাকা হয়। আচ্ছা, তাহলে দেখেন 625 টাকা ব্যাংকে রাখা হয়েছে। এই 625 টাকা কয় বছর রাখা আছে ব্যাংকে? মনোযোগ দিন প্লিজ, এটা বুঝলে ভালো লাগবে। এই 625 টাকা রাখা হয়েছে 2 বছর। তাহলে 2 বছর যে ব্যাংকে রাখছেন, যদি চক্রবৃদ্ধি মুনাফায় না রেখে সরল মুনাফা রাখেন, তাহলে এই 625 টাকার উপর আপনাকে 2 বছর সুদ দিবে, প্রতি বছরই 4%। এবং সরল মুনাফায় কি করে, শুধু যে টাকাটা প্রথমে রাখা হয় ওই টাকার উপরে কিন্তু প্রতি বছর সুদ দেওয়া হয়, সুদের উপর সুদ দেওয়া হয় না। তাহলে প্রথম বছরে 625 টাকার উপর আপনি পাবেন এর 4%। তাহলে 625 এর 4% ছোট করে এখানে বের করে ফেলেন। তাহলে 625 এর 4% মানে কি, 625 এ গুণ 4%, পার্সেন্ট তোলার জন্য কত দিয়ে ভাগ, 100 দিয়ে ভাগ। 4 25 এ 100, এই 25 দিয়ে কাটলে কত, 25। তার মানে 625 টাকার 4% হচ্ছে 25 টাকা। তাহলে 625 টাকার উপর 1 বছর পরে আপনাকে 25 টাকা দিবে। দ্বিতীয় বছরে এই 625 টাকার উপর আপনাকে আরো 25 টাকা দিবে। কিন্তু এটা তো সরল মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফা কি, চক্রবৃদ্ধি মুনাফা এই 25 টাকা তো দিবে। এই যে 25 টাকা সুদ, এই 25 টাকা সুদ 1 বছর পরে পাইছেন, আর দ্বিতীয় বছর আস্তে আস্তে এই টাকাটা ব্যাংকে পড়েছিল। তার মানে এই সুদের উপর আবার আপনাকে এই সুদের উপরে এখন টাকা দিবে, এই 25 টাকার 4%। তার মানে 25 এর 4%, 25 গুণ 4%, তাহলে 25 গুণ 4% তুলে দিয়ে 100 দিয়ে ভাগ। 4 25 এ 100, এই 25 25 করে কত টাকা, 1 টাকা। 25 এর 4% মানে হলো 1 টাকা। তার মানে সরল মুনাফায় আপনি এগুলো পাবেন, আর চক্রবৃদ্ধি মুনাফা এগুলো তো পাবেন, সাথে এটা এক্সট্রা পাবেন। তার মানে এটাই সেই পার্থক্য সরল আর চক্রবৃদ্ধি মুনাফার। কেন, সরল মুনাফায় এটা পাইছেন, চক্রবৃদ্ধি মুনাফায় এটা পাইছেন, এটা এক্সট্রা পাইছেন। ওইটাই হলো সরল আর চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। জি, বোঝা গেছে বিষয়টা? না, 3 বার লেখা যাবে না, ওই শর্টকাট শুধু 2 বছর, দুইটার জন্য। ওই শর্টকাট শুধু 2 বছরের জন্য প্রযোজ্য। হ্যাঁ, এবং পরীক্ষাতে 2 বার প্রশ্ন আসছে, 2 বছরই ছিল, এই জন্য আমি শর্টকাটটা দেখালাম, নাহলে দেখাতাম না। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। এইবার দেখেন কত নাম্বার এটা গেল, 47। এবার দেখেন হচ্ছে 48 নাম্বার কোশ্চেন, 48 কোশ্চেন নাম্বার 48। এই তো আমরা এখনই আরেকটা পরে লেকচার শুরু করব, খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। 48 নাম্বার কোশ্চেনে বলছে 4% হার মুনাফায় কোন টাকা 2 বছরের সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 1 টাকা হলে মূলধন কত। 4% হার মুনাফায় কোন টাকার মানে হচ্ছে কোন একটা মূলধন রাখছেন, সেই মূলধনের 2 বছরের সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। মানে সরল মুনাফার চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য হচ্ছে 1 টাকা, যেটা আমরা একটু আগে পার্থক্য বের করলাম। এবার এই পার্থক্যটা দেওয়া আছে, বলছে মূলধন কত, মানে পি কত নির্ণয় করতে বলছে। পি ইজ ইকুয়াল টু হোয়াট। এই অঙ্কটা করে আমরা নেক্সট লেকচারে যাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন আপনারা বলেন যে চক্রবৃদ্ধি মুনাফা মানে হচ্ছে চক্রবৃদ্ধি, এই যে সি, এই সি কি চক্রবৃদ্ধি মুনাফা না? কিন্তু এটা কিন্তু চক্রবৃদ্ধি সুদ আসল। প্রবলেম, এই সি কিন্তু চক্রবৃদ্ধি সুদ না, এটা চক্রবৃদ্ধি সুদ আসল। তাহলে অঙ্কে বলছে চক্র সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। তাই এটা যদি সুদ আসল হয়, এখান থেকে আসল বাদ দিলে এটা কি, এটা কিন্তু চক্রবৃদ্ধি মুনাফা। এটা চক্রবৃদ্ধি মুনাফা, আর সরল মুনাফা হলো আয়। চক্রবৃদ্ধি মুনাফা মাইনাস সরল মুনাফা ইজ ইকুয়াল টু 1 টাকা। এইটুকু বুঝছেন কি বল, চক্রবৃদ্ধি মুনাফা মাইনাস সরল মুনাফা ইজ ইকুয়াল টু 1 টাকা, ঠিক আছে। এবার এই চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হচ্ছে p * 1 + r ডিভাইডেড বাই 100 টু দি পাওয়ার n। এই n কয় বছর, এই n দেয়া ছিল কত বছর, দেখেন n ছিল 2 বছর, এই জন্য 2, n এর মান 2, এই জায়গায় n 2। এটা হলো এটা কি বসালাম বলতে, এটা হলো c এর জায়গা, c এর জন্য বসালাম। এখান থেকে কি হবে, মাইনাস p মাইনাস এই i মানে হলো n/100 ইজ ইকুয়াল টু 1 টাকা। বোঝা গেছে কিনা বলেন তো? আশা করি বুঝতে পারছেন। এইবার p * 1 প্লাস এই r এর মান দিয়েছে 4%, নিচে হলো 100 টু দি পাওয়ার 2 মাইনাস p মাইনাস n হচ্ছে 2 বছর, p রেট অফ ইন্টারেস্ট 4, নিচে হলো 100 ইজ ইকুয়াল টু 1। ওকে,
এবার দেখেন এখানে 4 দিয়ে কাটলে 25 বার যায়, তাহলে এখানে কত হচ্ছে p * 1 প্লাস 1/25 মাইনাস p মাইনাস এই 4 25 100, তাহলে উপরে হচ্ছে 2p ডিভাইডেড বাই 25 ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, এবার এখানে ক্যালকুলেশন করলে দেখেন কি আছে p ইনটু এখানে লসাগু করলে লসাগু হচ্ছে 25, আর 25 প্লাস 1 কত 26, তার উপরে কত এখানে স্কয়ার ছিল, এই যে এখানে স্কয়ার ছিল, এই যে স্কয়ার মাইনাস p মাইনাস 2p বাই 25 ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, এবার 26 স্কয়ার কত 676, তাহলে p ইনটু 676 আর 25 স্কয়ার হচ্ছে 625, এটা হচ্ছে এইটুক মাইনাস p মাইনাস 2p ডিভাইডেড বাই 25 ইজ ইকুয়াল টু 1। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখেন এবার এটাকে p দিয়ে উপরে গুণ করতে, তার মানে একবারে হয়ে যাচ্ছে 676p 676p ডিভাইডেড বাই 625 মাইনাস p মাইনাস 2p বাই 25 ইজ ইকুয়াল টু 1। ওকে, আচ্ছা এটা মুছে দিচ্ছি। আচ্ছা, এবার দেখেন এখানে লসাগু করলে লসাগু হচ্ছে 625, তাহলে 625 এখানে থাকে 676p মাইনাস এখানে নিচে 1, তার মানে এটা হচ্ছে 625p মাইনাস 625 কে 25 দিয়ে ভাগ করলে 25 থাকে, সেই 25 কে 2 এর সাথে গুণ করলে 50p ইজ ইকুয়াল টু 1। এবার বা 676 এখান থেকে 676 মাইনাস 50 আর 25 যোগ করলে হচ্ছে 625 আর 50 যোগ করলে 675p, নিচে যে এই দুটা বিয়োগ মানে তো দুইটা যোগ করে বিয়োগ, হ্যাঁ, আর নিচে 625 ইজ ইকুয়াল টু 1, উপরে থাকছে 676p, দেখেন 676p কিন্তু 676p, হ্যাঁ p ছিল না, মিসিং হয়ে গেছিল আমার, তাহলে উপরে থাকছে 676p থেকে 675p গেলে শুধু p, নিচে হলো 625 ইজ ইকুয়াল টু 1, তাহলে p ইজ ইকুয়াল টু কত 600 এই যে 1 দিয়ে গুণ করলে 625 টাকা, তার মানে মূলধন হচ্ছে 625 টাকা। আশা করি বুঝতে পারছেন মূলধন কত টাকা 625 টাকা। জি, এখন যদি শর্টকাটে করতে চান, ক্লিয়ার আছে সবার? শর্টকাটে কিভাবে করবেন, ওই যে সূত্র ছিল 2 বছরের জন্য, এটা কিন্তু কিসের অঙ্ক 39 বিসিএস এটা আসছিল, তো শর্টকাটে কিভাবে করবেন দেখেন কি ছিল মনে আছে, পার্থক্য ইজ ইকুয়াল টু আসল ইনটু r বাই 100 ইনটু r বাই 100, পার্থক্য বের করা 2 বছর হলে এই সূত্র, তাহলে এই পার্থক্য কয় টাকা নিয়ে আসে 1 টাকা, তাহলে 1 টাকা, আর আসল তো বের করতে বলছে এজন্য আসল আমরা p লিখে রাখলাম, হ্যাঁ, আর এই r দেয়া ছিল 4, তাহলে নিচে হচ্ছে 100 ইনটু এই r এর মান 4, নিচে হলো 100, সরি এই 4 দিয়ে 100 কাটলে 25, এই 4 দিয়ে 100 কাটলে 25, তাহলে কি হচ্ছে এই পাশে থাকছে 1 ইজ ইকুয়াল টু p ইনটু এই 25 আর 25 উপরে 1 আর নিচে 25 25 গুণ হয়ে 625, এবার 625 এর পাশে নিচে আছে, এটাকে এই পাশে নিয়ে আসলে পারে নিচ থেকে এই পাশে উপরে একের সাথে গুণ হবে, তার মানে একের সাথে গুণ হয়ে আসবে 625 ইজ ইকুয়াল টু p, তার মানে p এর মান 625 টাকা, তার মানে আসল হচ্ছে 625 টাকা। আপনারা এভাবেও করতে পারেন। ওকে, আর যে দুটো থাকলো ওই দুটো আপনাদের হোমওয়ার্ক থাকলো, নিজেরা চেষ্টা করে করবেন, কোনো সমস্যা নেই। আর যারা বেশি চাপ ফিল করছেন তারা এই অঙ্ক বাদ দিয়ে দিবেন। কেন বাদ দিয়ে দিবেন? কারণ তারা চাপ ফিল করছেন, মনে করছেন যে আপনি প্রিলি পাস করে চাকরি করবেন, রিটেন পর রিটেন আপনি কি পাস করা লাগবে না। ভাই কঠিন অঙ্ক না করলে অঙ্কের মজা আপনি কিভাবে পাবেন? আপনাকে তো একটু জটিল জটিল অঙ্কের ক্যালকুলেশন করতে হবে। আশা করি বুঝতে পারছেন সবাই। এবার আমরা চলে যাব লেকচার 10, অনুপাত সমানুপাত। জি, অনুপাত ও সমানুপাত। আচ্ছা, অনুপাত সমানুপাত সবাই মনোযোগ দেন। প্রথমে আমরা অনুপাত সমানুপাতের কনসেপ্ট বুঝবো। সবাই বুঝতে পারলেন কিনা একটু জানান তো, সবাই বুঝতে পারলেন কিনা? আচ্ছা, সবাই বুঝতে পারলেন? ঘুমাবেন না প্লিজ, কেউ ঘুমাবেন না। ঘুমালে পারে কিন্তু ক্লাস মিস হয়ে যাবে, ঘুমাবেন না কেউ, ঠিক আছে? আচ্ছা, ওকে, তাহলে অনুপাত সমানুপাত আমরা শুরু করছি। তো প্রথমে অনুপাত সমানুপাতের থিওরি বুঝি আমরা, এখান থেকে কি কি থিওরি আসতে পারে। তো প্রথমে আমাদের কিছু সংজ্ঞা দিয়ে পড়তে হবে, তার আগে আমি বলি অনুপাত কনসেপ্টটা কি, অনুপাত কি, এটা যদি না বুঝি তাহলে তো অনুপাত সমানুপাত করে কোনো লাভ হলো না। অনুপাত রেশিও,
অনুপাত কনসেপ্টটা কি সেটা একটু বোঝার চেষ্টা করুন সবাই। আচ্ছা ওকে। আচ্ছা 2 মিনিট ব্রেক, কি ব্রেক দিব বলেন আপনাদের? 2 মিনিট ব্রেক, আচ্ছা 2 মিনিটে আপনাদের আমি একটা গল্প শোনাই। হ্যাঁ, আপনারা অনেক বোরিং হয়ে গেছেন, আজকের অঙ্কগুলো আসলে একটু বড় ছিল, কারণ আমি তো বলছি এগুলো রিটেন বেসড কোশ্চেন, আপনাকে এগুলো ফেস করতে হবে আজকে, টুডে আর টুমরো আর ডে আফটার টুমরো আপনাকে ফেস করতেই হবে। তাহলে আপনাকে আজকে ফেস কেন করতে ভয় পাচ্ছেন? আজকেই ফেস করতে হবে আপনাকে, আপনি 2-3 দিন পরে ফেস করার চেয়ে আগে ফেস করা ভালো না? আচ্ছা তো আপনাদের একটা গল্প বলি 2 মিনিটের। তো সেটা হচ্ছে সবকিছুকে, আমি যেটা মনে করি সবকিছুকে আপনারা চিন্তা করবেন একটা মানে একই টাইপের অঙ্কগুলো একটা নির্দিষ্ট সূত্রে নিয়ে আসার চেষ্টা করবেন। তাহলে কি হবে জানেন, অনেকগুলো টাইপের অঙ্ক যখন আপনি করবেন তখন একটা নির্দিষ্ট টাইপের অঙ্ক, ধরেন 100টা অঙ্ক আপনি একটা নির্দিষ্ট সূত্র দিয়ে করছেন, তাহলে এটার জন্য আপনার জন্য একটা ক্রেডিট, আপনি সবগুলো অঙ্ককে সেপারেট করতে পারছেন। আর যখন দেখবেন যে এক একটা অঙ্ক এক এক রকম ভাবে করছেন, এটা একরকম তো এটা একরকম, এগুলো আসলে ভালো না, এইভাবে আপনি মনে থাকবেন, আমি শর্টকাট মনে করে লাভ নেই। তো এটাকে বলা হচ্ছে, আপনারা সবাই বলছেন না কুমিরের রচনা, যে কুমিরের রচনা লেখা। এখন প্রশ্ন হচ্ছে কুমিরের রচনা, কুমিরের রচনা লেখা সহজ, আমি বলছি যাই থাক কুমিরে নিয়ে আসতে হবে। প্রশ্ন হচ্ছে কুমিরের রচনা, আসলে এই গল্পটা আপনারা অনেকেই জানেন, তারপরে আমি আরেকবার বলছি। সেটা হচ্ছে এক ছাত্রকে বলা হয়, স্যার এক টিচার তার ছাত্রকে বলছে যে একটা কুমিরের রচনা লিখে নিয়ে আসবা। তো সেই ছাত্র কুমিরের রচনা লিখে নিয়ে আসছে। তো লিখছে যে কুমির পানিতে থাকে আর কুমিরের গায়ে আছে খাঁজ কাটা খাঁজ কাটা। সে লিখছে কুমিরের গায়ে আছে খাঁজ কাটা খাঁজ কাটা, মানে কুমিরের গায়ে কাটা কাটা থাকে না, লিখছে কুমিরের গায়ে আছে খাঁজ কাটা খাঁজ কাটা, কুমিরের গায়ে আছে খাঁজ কাটা খাঁজ কাটা। সে প্রত্যেক মানে 10 পাতা লিখছে, 10 পাতার প্রত্যেক লাইনই লেখা কুমিরের গায়ে আছে খাঁজ কাটা খাঁজ কাটা। দেখুন স্যারকে যখন খাতাটা সে জমা দিছে, জমা দেওয়ার পরে স্যার খাতা দেখে বলছে যে তুমি এই 10 পাতা লিখছো আর 10 পাতার প্রত্যেকটা লাইনে লিখছো যে কুমিরের গায়ে আছে ঘাস কাটা ঘাস কাটা, এই এক লাইন লিখে তুমি খাতা ভরার চেষ্টা করছো, কেন এরকম করছো? তো সেই ছাত্র বলছে যে স্যার একটা রচনা লেখার সময় আপনাকে অনেক কিছু ভেবেচিন্তে লিখতে হবে। বলছে কিভাবে? বলছে রচনা লেখার কিছু ক্রাইটেরিয়া আছে। বলছে ক্রাইটেরিয়া কি? বলছে আপনি যে জিনিসটা সম্পর্কে বর্ণনা দিচ্ছেন সেই জিনিসের যে জিনিসটা তার বেশি থাকবে সেটার বর্ণনা বেশি হবে। বলছে কেমন? বলছে কুমিরের গায়ে খাস কাটা খাস কাটা, কুমিরের গায়ে সব জায়গায় খাস কাটা খাস কাটা, তাইলে এই খাস কাটা বিবরণটা বেশি হবে, এই জন্য আমি সব জায়গায় লিখছি খাস কাটা খাস কাটা। আচ্ছা তো এখন স্যার চিন্তা করছে তাহলে ওকে আরেকটা রচনা লিখতে দিই। ওকে বলছে তুমি একটা গরুর রচনা লিখবা, গরু। এখন বলছে ওর চিন্তা হচ্ছে গরুর রচনা হচ্ছে কুমিরের রচনা লেখা সহজ, কারণ কুমিরের গায়ে আছে খাস কাটা খাস কাটা, এই জন্য চিন্তা করছে গরুকে কুমিরে ট্রান্সফার করতে হবে যেভাবেই হোক। সে এখন বলছে একদিন নদীর ধারে একটা গরু ঘাস খাচ্ছিল, হঠাৎ করে কুমির এসে গরুটাকে ধরে পানিতে নিয়ে গেল, সেই কুমিরের গায়ে ছিল খাস কাটা খাস কাটা, সেই কুমিরের গায়ে ছিল খাস কাটা খাস কাটা। তাহলে সে কিন্তু কুমিরে ট্রান্সফার করছে, কারণ সে কুমিরের রচনা লেখা সহজ। আচ্ছা এবার স্যারকে দিছে, স্যার দেখছে যে এটাকেও তো কুমিরে ট্রান্সফার করে দিচ্ছে, তখন সে স্যার চিন্তা করছে ওকে এমন কিছু একটা দিব যেটাকে কুমিরে ট্রান্সফার করা যায় না যায়। তখন সে বলছে তুমি পলাশের যুদ্ধ নিয়ে, পলাশির যুদ্ধ নিয়ে তুমি লিখে নিয়ে আসবা, একটা রচনা লিখে নিয়ে আসবা। তো এখন ও রাতভর চিন্তা করতেছে পলাশির যুদ্ধকে কিভাবে কুমিরে ট্রান্সফার করা যায়। তো ওর মাথায় হঠাৎ করে আসছে যে এই লাইন লিখলে কেমন হয়। ও লিখছে নবাব সিরাজউদ্দৌলা মীর জাফরকে বিশ্বাস করে খাল কেটে কুমির এনেছিল, সেই কুমিরের গায়ে ছিল খাস কাটা খাস কাটা, সেই কুমিরের গায়ে ছিল খাস কাটা খাস কাটা। তার মানে ওকে যাই দেওয়া হোক ও কিন্তু কুমিরে ট্রান্সফার করছে, কারণ কুমিরের রচনা লেখাটা সহজ। এই জন্য আমি আপনাদের বলছি যে যত টাইপের অঙ্ক আছে সব যতভাবে আপনি পারেন সেপারেট করে অঙ্কগুলোকে একটা নির্দিষ্ট টাইপে নিয়ে আসার চেষ্টা করেন। মানে আপনি কুমিরের রচনা লিখবেন, যে অঙ্কই দেওয়া থাক একটা নির্দিষ্ট টাইপে নিয়ে আসার চেষ্টা করেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। এটা যে যত ভালো করতে পারবেন তার অঙ্কগুলো তত স্মুথলি মাথায় থাকবে, ঠিক আছে? আচ্ছা আমরা শুরু করি নতুন চ্যাপ্টার। আচ্ছা ওকে শুরু করি। আচ্ছা হ্যাঁ গল্পটা পুরাতন আমি জানি, কুমিরের রচনার গল্প আপনারা সবাই জানেন, আমি তো প্রথমেই বলে দিচ্ছি। আচ্ছা অনুপাত, তো আমরা এখন অনুপাত পড়া শুরু করবো। মনোযোগ দিন, অনুপাতের থিওরি আগে বুঝি। প্রশ্ন হচ্ছে অনুপাত কি? অনেকে অনুপাত পড়ে কিন্তু অনুপাত কি সেটাই জানে না। অনুপাত মানে তুলনা, অনুপাত মানে হচ্ছে তুলনা।
দুটা একই জাতীয় রাশির মধ্যে তুলনা, আবার বলছি প্লিজ, দুটি একই জাতীয় রাশির মধ্যে তুলনা, দুটি একই জাতীয় রাশির তুলনা, একই জাতীয় রাশির তুলনা, দুটি একই জাতীয় রাশির তুলনা মানে কি? মানে আপনি যদি টাকার সাথে বয়সের অনুপাত করা যাবে না, টাকার সাথে শুধু টাকারই অনুপাত হবে, বয়সের সাথে শুধু বয়সের অনুপাত হবে, ঠিক আছে? টাকার সাথে বয়সের তুলনা চলবে না, ঠিক আছে? তার মানে একই জাতীয় রাশির অনুপাত হবে, তুলনা হবে। এখন প্রশ্ন হচ্ছে যে তুলনা বলতে কি বোঝায়, মনোযোগ দিয়ে। একটা রাশি আর একটা রাশির তুলনায় কত গুণ, কত গুণ, একটা রাশি আর একটা রাশির কত গুণ, এইটা বের করা যাবে দুইটা রাশির অনুপাত, এইটাই কনসেপ্ট। আমি আবার বলছি, একটা রাশি আর একটা রাশির কত গুণ সেটা বের করতে হলে ওই দুইটা রাশির অনুপাত করতে হবে। যেমন আমি যদি বলি যে এ একটা লোক যার কাছে আছে 10 টাকা, আর বি একটা লোক যার কাছে আছে 20 টাকা, তাহলে আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে বি এর টাকা এ এর টাকার কত গুণ, আপনি বলে দেবেন কেন 10 দুই গুণ, 10 দুগুণে সরি 10 দুগুণে 20 হয়। কিন্তু যে গণিত বোঝে সে কি করবে, সে এই রাশির সাথে এই রাশির অনুপাত করবে, মানে 20 ভাগ 10, তখন লিখবে ও আচ্ছা 2 গুণ। বোঝা গেছে বিষয়টা? তার মানে এই 20 রাশিটা 10 রাশির কত গুণ, এটা কিভাবে পাবো? এই 20 আর 10 এর অনুপাত করলে পাবো। এখন তো মনে থাকবে একটা রাশি আর একটা রাশির কত গুণ সেটা পাওয়া যায় ওই দুইটা রাশির অনুপাত থেকে। ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে ধরেন একটা রাশির মান হচ্ছে 30, আর একটা রাশির মান হচ্ছে ধরেন হচ্ছে 6। আপনাকে বলা হলো 30 6 এর কত গুণ, তাহলে এই 30 আর 6 এর অনুপাত করবেন, ব্যাস কত গুণ পেলেন? 5 গুণ। এখন কেউ যদি বলে যে 6 30 এর কত গুণ, দেখেন বুঝতে পারলেন, 6 30 এর কত গুণ, তখন কিন্তু অনুপাত করতে হবে 6 এর সাথে 30 এর, তাহলে কাটাকাটি করলে কত? 1/5 গুণ, তখন কিন্তু 5 গুণ বলা যাবে না, বলতে হবে 1/5 গুণ। তাহলে আবার বলছি, একটা রাশি আর একটা রাশি কত গুণ এইটা জানার জন্য কি করতে হয়, তাদের অনুপাত। ওকে, তাহলে একটা রাশি আর একটা রাশির তুলনায় কত গুণ, এই যে তুলনা, তুলনা মানে কি, ও হচ্ছে কত গুণ, এটা করার জন্য কি করতে হয়? অনুপাত করতে হয়। জি, আচ্ছা গেল। তাহলে অনুপাত সম্পর্কে একটা আইডিয়া পাইলাম যে অনুপাত হচ্ছে একই জাতীয় দুটি রাশির তুলনা, আবার বলছি একই জাতীয় রাশির তুলনা হবে। হ্যাঁ, এবার অনুপাতের কোনো একক নেই, মনোযোগ দেন, থিওরি বোঝাচ্ছি কিন্তু। অনুপাতের কোনো একক নেই, অনুপাতের কোনো একক নেই। কেন একক নেই? অনুপাতের একক নেই এই জন্য, ধরেন আপনি ধরেন একটা হলো একটা দূরত্ব, একটা দূরত্বের সাথে দূরত্বের অনুপাত করছেন, একটা হলো 5 মিটার দূরত্ব, আর একটা হচ্ছে 7 মিটার দূরত্ব। তাই এদের অনুপাত যদি করেন, অনুপাত করা মানে ভাগ করা, অনুপাত করা মানে কি? ভাগ করা, একটা একটা তুলনায় কত গুণ করে ভাগ করলেই পাওয়া যায়, তাই না? তাহলে অনুপাত করা, তাহলে এইটাকে এটা দিয়ে যদি ভাগ করেন 5 ভাগ 7, তার অনুপাত হচ্ছে 5/7। এই মিটার, এখানেও মিটার, এটা কেটে যাবে, যেহেতু দুইটা একই জাতীয় রাশির তুলনা, তাহলে এই এককগুলো কেটে যায়, থাকে না, এই জন্য অনুপাতের কোনো একক নেই। বোঝা গেছে বিষয়টা? তাহলে অনুপাতের কোনো একক থাকবে না। এখন প্রশ্ন হচ্ছে অনুপাতকে কিভাবে প্রকাশ করা হয়। ধরেন এ একটা রাশি, বি একটা রাশি, তাহলে আপনাকে যদি বলা হয় এ আর বি এর অনুপাত কত, সেটাকে লিখতে হবে এইভাবে, a:b, এইভাবে লিখতে হবে, বলতে a:b, আর এটা মানে হচ্ছে a/b, মানে অনুপাত মানে আসলে ভাগ, অনুপাত মানে হচ্ছে ভাগ। ওকে, জি, অনুপাত মানে ভাগ, তাহলে a:b। এখন এই যে অনুপাত করলেন, এই অনুপাতের, মনোযোগ দিন, এখানে রাশি কয়টা? দুইটা। যে অনুপাতের রাশি হলো দুইটা, সে অনুপাতকে বলে সরল অনুপাত। যে অনুপাতের রাশি কয়টা? দুইটা, তাকে বলে সরল অনুপাত। তাহলে আমরা একটা কনসেপ্ট পাইলাম, সরল অনুপাত। তাহলে যে অনুপাতের রাশি দুটি তাকে বলে সরল অনুপাত। ক্লিয়ার? তাহলে এটা সরল অনুপাত। এই সরল অনুপাতের এই এই প্রথম যে এই পাশে যে রাশিটা না, এটাকে বলা হচ্ছে পূর্ব রাশি বা পূর্বপদ, পূর্ব রাশি বা পূর্বপদ বলে অনেকে। আর এই পরেরটাকে বলা হচ্ছে উত্তর রাশি বা আছে উত্তর পদ বা পরপদ। তাহলে ঠিক আছে, পূর্ব রাশি আর হচ্ছে উত্তর রাশি, তাহলে এটা হচ্ছে পূর্ব রাশি আর এটা হচ্ছে উত্তর রাশি। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এখন এই যে পূর্ব রাশি আর এই উত্তর রাশি, এই পূর্ব রাশি আর উত্তর রাশির মানের উপর ডিপেন্ড করে এই সরল অনুপাতকে আবার 3 ভাগে ভাগ করা যায়। তাহলে সরল অনুপাত আবার কত ধরনের? সরল অনুপাত এটা হচ্ছে 3 ধরনের।
সেটা কিসের উপর ডিপেন্ড করে? এই পূর্ব রাশি আর উত্তর রাশির মানের উপর ভিত্তি করে। আচ্ছা, তো একটা হচ্ছে লঘু অনুপাত, আর একটা হচ্ছে গুরু অনুপাত। গুরু 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 মানে বড়, লঘু মানে ছোট, হ্যাঁ, গুরু অনুপাত। আর একটা হচ্ছে একানুপাত। একানুপাত, লঘু অনুপাত, গুরু অনুপাত, আর হচ্ছে একানুপাত। আচ্ছা, একানুপাত। আচ্ছা, এবার দেখেন এই যে লঘু অনুপাত, অনুপাতের যে দুইটা রাশি, পূর্ব রাশি আর উত্তর রাশি, ধরেন এটা হচ্ছে 3:4, এটাকে একটা অনুপাত না? এটা একটা অনুপাত, এটা একটা অনুপাত। এই পূর্ব রাশি যদি ছোট হয় আর উত্তর রাশি যদি বড় হয়, তাহলে সেটার নাম হচ্ছে লঘু অনুপাত। মানে যে সরল অনুপাতের এই পূর্ব রাশি ছোট উত্তর রাশির তুলনায়, সেটা হলো লঘু অনুপাত। ওকে, আর যে সরল অনুপাতের, ধরেন এটা এটা হলো 4:3, এরকম একটা অনুপাত আছে। এবার কি পূর্ব রাশি বড় না উত্তর রাশি ছোট, তাহলে যে সরল অনুপাতের এই পূর্ব রাশি উত্তর রাশির চেয়ে বড়, সেটা হলো গুরু অনুপাত। মাথা নেই, গুরু, গুরু মানে বড়, মানে প্রথমেই বড়, প্রথমেই গুরু। আর লঘু মানে ছোট, মানে প্রথমেই ছোট, এরকম। আর এক অনুপাত মানে হচ্ছে যে সরল অনুপাতের মানে উত্তর রাশি পূর্ব রাশি সমান, যেমন 7:7, এটাকে বলে এক অনুপাত। কেন এক অনুপাত? মানে এর অনুপাত মান হচ্ছে 1 হবে। বোঝা গেছে? এই জন্য এক অনুপাত। কেন এটা গুরু অনুপাত? এটার অনুপাত কি 4/3 না? 4/3 মানে এটা কি 1 এর চেয়ে বড় না? 1.33 না? 1 এর চেয়ে বড়, 1 এর সমান হলে এক অনুপাত, 1 এর চেয়ে বড় হলে গুরু অনুপাত। আর এটা কি হবে? 3/4 মানে 0.75, এটা 1 এর চেয়ে ছোট না? এই জন্য 1 এর চেয়ে ছোট, লঘু অনুপাত। মানে বড় ছোট যেটা বলছি সেটা তুলনা হচ্ছে 1 এর সাথে। 1 এর সমান হলে এক অনুপাত, অনুপাতের মানটা যদি 1 এর চেয়ে বড় হয় তাহলে গুরু অনুপাত, অনুপাতের মানটা যদি 1 এর চেয়ে ছোট হয় তাহলে লঘু অনুপাত। আর সবচেয়ে সহজে মনে রাখার উপায় কি? এই সামনেরটা মানে পূর্ব রাশি যদি ছোট হয় লঘু, পূর্ব রাশি যদি বড় হয় গুরু, আর দুইটা যদি সমান হয় একানুপাত। আশা করি বুঝতে পারছেন। জি, আচ্ছা, ওকে, তাহলে আমরা অনুপাতের কয়েকটা সংজ্ঞা জানলাম। এবার দেখেন লঘু, গুরু এবং একানুপাত। এবার হচ্ছে ব্যস্তানুপাত। ব্যস্তানুপাত, ব্যস্তানুপাত, ঠিক আছে? আচ্ছা, ব্যস্তানুপাত কি? ধরেন 3:4, এটা একটা অনুপাত কিনা? এখন এই অনুপাত, এটা কি পূর্ব রাশি আর এটা কি উত্তর রাশি। এইবার কি করব? এই উত্তর রাশিকে এই পূর্ব রাশিকে উত্তর রাশি বানাই দিব, উত্তর রাশিকে পূর্ব রাশি বানাই দিয়ে তাহলে নতুন একটা অনুপাত পাবো না? ওই নতুন অনুপাতটা হচ্ছে এই অনুপাতের ব্যস্তানুপাত। তার মানে হলো, ঘটনা হলো, এই 3 হয়ে যাবে 4 এর কাছে চলে যাবে, আর 4 চলে আসবে 3 এর কাছে, মানে এটাকে উল্টাই দিতে হবে। তার মানে 4:3। দেখেন সংখ্যা বলছে এরকম যে পূর্ব রাশিকে উত্তর রাশি বানাই দিতে হবে, আর এই উত্তর রাশিকে পূর্ব রাশি বানাই দিয়ে যে নতুন অনুপাত পাবো, এই নতুন অনুপাত হচ্ছে এইটার ব্যস্তানুপাত। ক্লিয়ার? তাহলে 2:5 এর ব্যস্তানুপাত হবে 5:2। পূর্ব রাশিকে উত্তর রাশি বানাই দিব, উত্তর রাশিকে পূর্ব রাশি বানাই দিয়ে নতুন যে অনুপাত পাবো সেটা হলো আগের অনুপাতের ব্যস্তানুপাত। ঠিক আছে? আচ্ছা, এবার মিশ্র বা যৌগিক অনুপাত খুব গুরুত্বপূর্ণ। মিশ্র বা যৌগিক অনুপাত খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসে, পিলিতে পরীক্ষায় আসে। হ্যাঁ, মিশ্র বা যৌগিক অনুপাত, কম্পাউন্ড রেশিও, মিশ্র বা যৌগিক অনুপাত। আচ্ছা, আমি এক্সাম্পল নিচ্ছি এখান থেকে। ধরেন 3:4 একটা অনুপাত, 5:7 একটা অনুপাত, 3:5 একটা অনুপাত। এখানে কয়টা অনুপাত? 3টা অনুপাত। 3টা অনুপাত না? এই সবগুলো অনুপাতের এই পূর্ব রাশিগুলোকে গুণ করবেন। যে কয়টা অনুপাত দেওয়া থাকবে সবাই পূর্ব রাশিগুলো গুণ করেন। তাহলে 3×5 = 15, 3×15 = 45 লিখে রাখলেন। এবার এই উত্তর রাশিগুলো গুণ করেন। 4×5 = 20, দেখেন 4×5 = 20, 7×20 = 140। এবার এখানে লেখেন 140। সবগুলো কতগুলো অনুপাতের এই কতগুলো অনুপাতের পূর্ব রাশিগুলোকে গুণ করে পূর্ব রাশি ধরবো, আর উত্তর রাশিগুলোকে গুণ করে
উত্তর রাশি ধরে নতুন যে অনুপাতটা পাইলাম, এই নতুন অনুপাতটা হচ্ছে সবগুলোর মিশ্র বা যৌগিক অনুপাত। বোঝা গেছে বিষয়টা? এখন দেখেন এখানে আবার কাটাকাটি করা যায়। যখন এরকম কাটাকাটি করা যাবে 5 দিয়ে কাটা যায়, তাহলে কত হবে এটা? 5 9 45, আর এখানে যাচ্ছে কতবার? 5 দুগুণে 10 থাকলো 4, 5 40। এইটা হলো উত্তর। মানে অনুপাতকে সবসময় ক্ষুদ্র আকারে প্রকাশ করতে হয়, লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হয়। অনুপাত সবসময় লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হয়। তার মানে এখানে যখন আবার কাটাকাটি যাবে কেটে দিতে হবে। ক্লিয়ার বিষয়টা? আমি এগুলো আরো আস্তে আস্তে বলবো, সমস্যা নেই। তাহলে মিশ্র অনুপাত কি? যতগুলো অনুপাত দেওয়া থাকবে তাদের এই পূর্ব রাশিগুলো গুণ করে পূর্ব রাশি ধরবো, আর এই উত্তর রাশিগুলো গুণ করে উত্তর রাশি ধরে প্রাপ্ত নতুন অনুপাতটা হচ্ছে ওই সবগুলো অনুপাতের মিশ্র বা যৌগিক অনুপাত। আশা করি বুঝতে পারছেন। এবার হচ্ছে দ্বিগুণানুপাত। দ্বিগুণানুপাত 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 ঠিক আছে। ধরেন 3:2 একটা অনুপাত। এখন এই এই প্রত্যেকটা রাশিকে বর্গ করতে হবে। 3 এর স্কয়ার কত? 9। 2 এর স্কয়ার কত? 4। তার মানে হলো পূর্ব রাশির বর্গ করে পূর্ব পদ বানাই দিতে হবে, আর উত্তর রাশির বর্গ করে উত্তর পদ বানাই দিতে হবে। তাহলে এই যে নতুন অনুপাত পাইলাম, এই নতুন অনুপাতটা হচ্ছে এই অনুপাতের দ্বিগুণানুপাত। দ্বিগুণানুপাত মানে কিন্তু 2 দিয়ে গুণ না। দ্বিগুণানুপাত মানে হচ্ছে একে 2 বার গুণ, একে 2 বার গুণ। বোঝা গেছে? অনেকে দ্বিগুণানুপাত মানে মনে করে 2 দিয়ে গুণ, তাহলে 3 দুগুণে 6, 2 দুগুণে 4। না, দ্বিগুণানুপাত মানে হচ্ছে এইটা দিয়ে এটাকে আরেকবার গুণ, এটা দিয়ে এটাকে আরেকবার গুণ। বোঝা গেছে সেটা? তাহলে আপনাকে যদি বলি 5:6 এর দ্বিগুণানুপাত কত? তাহলে 5 এর স্কয়ার 25, 6 এর স্কয়ার 36। তার মানে এই 5:6 এর দ্বিগুণানুপাত হচ্ছে 25:36। আচ্ছা, এবার হচ্ছে দ্বিভাজিত অনুপাত। দ্বিভাজিত অনুপাত দ্বিভাজিত দ্বিভাজিত অনুপাত। তো দ্বিভাজিত অনুপাত রিভার্স। দ্বিগুণানুপাত কি করছিলেন? বর্গ করছিলেন না? আর দ্বিভাজিত অনুপাতে আপনি বর্গ না করে বর্গমূল করবেন, বর্গমূল। তার মানে ধরেন 25:36, এটা দ্বিভাজিত অনুপাত কত? তাহলে এই দুটো বর্গমূল করেন। তাহলে 25 এর বর্গমূল 36 এর বর্গমূল, 25 এর বর্গমূল 5, 36 এর বর্গমূল 6। তার মানে 25:36 এর দ্বিভাজিত অনুপাত হচ্ছে 5:6। তাহলে দ্বিভাজিত অনুপাত কি? যে রাশি দুটো দেওয়া থাকবে তাদের বর্গমূল করে প্রাপ্ত যে নতুন অনুপাত পাবো সেটাই হচ্ছে ওই অনুপাতের দ্বিভাজিত অনুপাত। এবার ত্রিগুণানুপাত। ত্রিগুণানুপাত, হ্যাঁ, ত্রিগুণানুপাত। ত্রিগুণানুপাত তাহলে ত্রিগুণানুপাত, তো ত্রিগুণানুপাত মানে হচ্ছে 3 দিয়ে গুণ না, কিউব করা। যেমন 2:3 এর ত্রিগুণানুপাত কত? তাহলে এগুলো কিউব করে দেন। তাহলে 2 এর কিউব হচ্ছে 3 এর কিউব, 2 এর কিউব 8, 3 এর কিউব কত? 27। তার মানে ত্রিগুণানুপাত হচ্ছে 8:27। ক্লিয়ার বিষয়টা? তাহলে ত্রিগুণানুপাত 8:27। তাহলে আমরা দ্বিভাজিত অনুপাত করলাম, ত্রিগুণানুপাত করলাম। এইবার আমরা করব হচ্ছে ধারাবাহিক অনুপাত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে ধারাবাহিক অনুপাত, ঠিক আছে, সাকসেসিভ রেশিও, এইটা থেকে প্রিলিতে তো প্রশ্ন সরাসরি আসে এবং অঙ্ক করার সময় এই ধারাবাহিক অনুপাতের ব্যবহার করা লাগে। ওকে, আচ্ছা আচ্ছা, এবার আমরা দেখব হচ্ছে ধারাবাহিক অনুপাত। ধরেন a:b একটা অনুপাত, আবার b:c একটা অনুপাত। এই যে দুইটা অনুপাত, এই দুইটা আলাদা অনুপাত না? এই দুইটা আলাদা অনুপাতে একটা কমন রাশি আছে। সেই কমন রাশিটা কি? b। দুইটা আলাদা অনুপাতে, দুইটা আলাদা সরল অনুপাতে যদি কোনো কমন রাশি থাকে এবং ওই কমন রাশির মান যদি সমান হয়, তাহলে এই দুইটাকে একত্রিত করে আমরা লিখতে পারবো a:b:c। এইটাই হলো এই দুইটা অনুপাতের ধারাবাহিক অনুপাত। ধারাবাহিক কি? সাকসেসিভ। ওকে, তাহলে কি হলো? দুইটা দুইটা সরল অনুপাতের একটা রাশি যদি কমন থাকে, তাহলে আমরা কি করতে পারি? সেই কমন রাশিটাকে মাঝখানে রেখে ধারাবাহিকভাবে লিখতে পারি। এটাকে বলে ওই দুইটা অনুপাতের ধারাবাহিক অনুপাত। তবে লেখার শর্ত কি? এই কমন রাশির মানটা এই অনুপাতে যা থাকবে এই অনুপাতে তাই থাকতে হবে, তাহলে আমরা লিখতে পারবো, না হলে
লিখতে পারবো না। এখন প্রশ্ন হচ্ছে যদি এই কমন রাশির মানটা সমান না থাকে তাহলে সমান করে নিতে হবে। সমান করার প্রসেসটা আমরা দেখব। আমি আজকে আপনাদেরকে শুধু পাঁচটা অঙ্ক করাবো এই ধারাবাহিক অনুপাতে। সহজ অঙ্ক, একদম সহজ অঙ্ক করাবো। মাপ চাইেন না? মাপ চাচ্ছেন কেন? আচ্ছা, কোনো মাপ নাই। আচ্ছা, 4-5টা অঙ্ক করাবো ধারাবাহিক অনুপাতে। আমি শুধু জাস্ট থিওরিটা দেখাই দিই, তাহলে আপনারা নিজেরা সলভ করে ফেলবেন এটা। আমি যদি 4-5টা দেখাই দিই না, আপনারা 15 পর্যন্ত নিজেরাই সলভ করে ফেলবেন। একটু খেয়াল রাখবেন। আচ্ছা, এবার ধারাবাহিক অনুপাতে আপনারা 1 নাম্বার অঙ্কটা দেখেন। আচ্ছা, 1 নাম্বার, জি। আচ্ছা, তার আগে আমি একটা অঙ্ক নিজের মতো করে করাই, তারপর হচ্ছে সাইরা দেন স্যার। হ্যাঁ, ছেড়ে দিব, একটু ছেড়ে দিব, অবশ্যই ছেড়ে দিব। আচ্ছা, এবার দেখেন আমি একটা অঙ্ক দেখাচ্ছি। ধরেন a/b is equal to 2:3 আর b/c is equal to 7:5। আপনাকে বলা হলো a/b is equal to 2:3, b/c is equal to 7:5 বলে a/b/c is equal to what? মনোযোগ দিয়ে বোঝেন, ক্লাস 5-7 মিনিট করাবো তো, এই ক্লাসে 5-7 মিনিট একটু বোঝেন। হ্যাঁ, জি। আচ্ছা, তাহলে বলছে a/b equal to 2:3, b/c is equal to 7:5 বলে a/b/c is equal to what? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে a/b/c যখন বের করতে চাই, দেখেন ধারাবাহিকভাবে লিখতে বলছে। এখানে কমন রাশিকে b, এখানেও b আছে, এখানেও b আছে। এখানে b এর মান কত শোনেন, এখানে a মানে a প্রথমে আছে মানে এই পাশে প্রথমটা এর মান, b পরে আছে মানে এই পাশে পরেরটা b এর মান। তাহলে এখানে b এর মান হলো 3 আর এখানে b এর মান হচ্ছে 7। তাহলে কি b এর মান সমান আছে? সমান নেই, তাহলে সমান করতে হবে। আমি মূল বিষয়টা প্রথমে বোঝাচ্ছি, পরে এটা শর্টকাটে বের করব, এবং ওই শর্টকাটটা ইফেক্টিভ একটা শর্টকাট, এটা লাগবে। এই শর্টকাটটা পড়তে বলছি আপনাদেরকে। হ্যাঁ, আচ্ছা, তাহলে প্রথমে b এর মান সমান করতে হবে। সমান করার নিয়ম কি জানেন? সমান করার নিয়ম হচ্ছে এইখানে b এর মান, এই অনুপাতে b এর মান কত? 3। এই অনুপাতের b এর মান দিয়ে এই পাশে গুণ, এই অনুপাতের b এর মান দিয়ে এই পাশে গুণ, তাহলে সমান হয়ে যাবে। সমান করার উপায় কি? এই অনুপাতের যে b এর মান সেটা দিয়ে এই পাশে গুণ, আর এই অনুপাতের যে b এর মান সেটা দিয়ে এই পাশে গুণ, তাহলে সমান হয়ে যাবে। তাহলে এই যে অনুপাত a/b 2:3, এটাকে কত দিয়ে গুণ বলেন তো? এই পাশে b এর মান কত? 7, তাহলে এটাকে 7 দিয়ে গুণ। তাহলে 7 দিয়ে গুণ করলে কত হচ্ছে? a/b = 7 দুগুণে 14, 3 7 21। ঠিক আছে, 7 দিয়ে গুণ করলাম। এবার এই পাশে b/c কত আছে? 7:5। এই 7:5 কে এই পাশে কত b মান কত? এই পাশে b মান 3, তাহলে ওই পাশে 3 দিয়ে গুণ। তাহলে গুণ মানে 3 দিয়ে, 3 দিয়ে গুণ করলে 3 7 21 3 5 15। এইবার দেখেন b এর মান এখানে 21, b এর মান এখানে 21, b সমান হয়ে গেছে। এবার সাকসেসিভ মানে ধারাবাহিকভাবে লিখতে হবে। তাহলে অতএব a/b/c এর মান 14, b এর মান এখানেও 21, এখানেও 21, এই জন্য একবারে একটাই লিখে দিচ্ছি। সি এর মান হচ্ছে, এখানে তো সি নাই, সি আছে এখানে কত? 15। তার মানে উত্তর হচ্ছে 14:21:15। আমরা এইভাবে লিখতে পারি, জি, 14:21:15। আচ্ছা, এবার আমরা 1:3:6 কেমনে? আচ্ছা, এবার আমরা একটু শর্টকাটে দেখব। এটাও শর্টকাট, খুব দ্রুতই হয়, যারা করতে পারেন সমস্যা নেই, কিন্তু আমরা একটু ডিফারেন্ট ওয়েতে করব, সেই জন্য আমি দেখাচ্ছি। কারণ যখন 4টা আসবে a/b/c/d, তখন এই প্রসেস অনেক বড় হয়ে যায়, অঙ্ক সলভ করা হয় না অনেক সময়। তাহলে দেখেন a/b কত ছিল? 2:3, 2:3, আর b/c কত ছিল? মনোযোগ দেন, শর্টকাট বিষয়টা মনোযোগ দিয়ে বোঝেন। হ্যাঁ, কাজে লাগবে। ছিল হচ্ছে 7:5। আমাদের নির্ণয় করতে হচ্ছে a/b/c। আমরা লিখে ফেললাম a/b/c। বোঝা গেছে? যা নির্ণয় করতে হচ্ছে সেটা লিখে ফেললাম। ওকে, এখন এর মান কত দেখেন, এই যে a/b কত? 2:3, তাহলে এর নিচে 2, b এর নিচে 3 বসাই দিলাম। এই যে এখানে যেভাবে দেয়া আছে এখানে তাই বসাই দিব। এবার b/c কত? 7:5, তার মানে b এর নিচে আসবে 7, তাহলে b এর নিচে 7 এখানে দিলাম। কেন এখানে দিলাম? কারণ b এর নিচে তো এখানে ফাঁকা জায়গা নাই, তাহলে b এর মান 7, তাহলে তো b এর নিচে লিখতে হবে। যেহেতু b এর নিচে একজনকে লিখছি, তাহলে এখানে তো লেখা যাবে না, তার নিচে লিখতে হবে।
আর সি কত 5, সি কে লিখবো হচ্ছে সির নিচে এইখানে 5। এখন বলতে পারেন কেন এখানে লিখলেন না কেন? কারণ এই এই 5টা কার সিরিয়ালে, এই 7 সিরিয়ালে না, এজন্য এই পাশে লিখবো, মানে যেখান থেকে শুরু করবো এই সিরিয়ালে লিখবো। এখন দেখেন এই যে জিনিসটা লিখছি তার ভিতর এইখানে সির নিচে এখানে একটা ফাঁকা জায়গা তৈরি হচ্ছে, আর এই এর নিচে এখানে একটা ফাঁকা জায়গা তৈরি হচ্ছে, ওই ফাঁকা জায়গাগুলো পূরণ করতে হবে। মনোযোগ দিয়ে বুঝেন, এটা কিন্তু খুবই ইফেক্টিভ একটা জিনিস আমি শেখাচ্ছি, বারবার কিন্তু বলছি এমনিতে না। আচ্ছা, এই ফাঁকা জায়গাটা এখন পূরণ করতে হবে। যে ফাঁকা জায়গা বসবে, মানে যেখানে ফাঁকা জায়গা তৈরি হবে সেই ফাঁকা জায়গাটা পূরণ হবে তার পাশে যে আছে সেটা দিয়ে, তার পাশে যে বসে আছে তাই দিয়ে পূরণ হবে। পাশে কিন্তু উপর নিচে না, পাশে। তাহলে এইটার পাশে বসে আছে কে? এই পাশে তো কেউ নাই, এইটার পাশে বসে আছে 3, তাহলে এই ফাঁকা জায়গায় বসবে 3। এই ফাঁকা জায়গার পাশে এই পাশে তো কেউ নাই, তাহলে এই পাশে যে পাশে থাকবে সেই পাশেটা নিতে হবে। তাহলে এই পাশে বসে আছে কি 7, তাহলে এখানে বসবে 7। এইবার গুণ করে দেন, ব্যাস। তাহলে 7 দুগুণে 14, 3 7 21, 3 5 15, তাহলে a/b/c হচ্ছে 14/21/15। তাহলে আমরা a b c এর মান বসাই দিব, তারপরে ফাঁকা জায়গাটা শুধু পূরণ করব। আর ফাঁকা জায়গাটা নিচে এরকম দাগ দিয়ে রাখবেন। কেন দাগ দিতে বলছি জানেন? কারণ আপনি যখন মানে এখন নাই করতেছেন ফাঁকা জায়গা, কিন্তু এটা যখন পূরণ হয়ে গেল তখন তো আর বুঝবেন না কোথায় ফাঁকা ছিল। এই নিচে দাগ দিয়ে বুঝবেন যে এই জায়গাটা ফাঁকা ছিল। হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন। জি, আচ্ছা, ওকে। তাহলে আমরা কিভাবে করব সেটা বুঝতে পারলাম। এই ধারাবাহিক অনুপাত কিভাবে বের করা যায়, এইভাবে করবেন, কাজে লাগবে। এবার 1 নাম্বার কোশ্চেনটা দেখেন, একটু মনোযোগ দিয়ে। সবসময় তো সরাসরি দেওয়া থাকবে না। 1 নাম্বার কোশ্চেনে দেওয়া আছে a = 1/3 b। আচ্ছা, দেওয়া আছে b = 1/2c। বলছে a/b/c কত? a/b/c = what? সবাই মনোযোগ দেন। a/b/c যদি বের করতে চাই তাহলে প্রথমে লাগবে a/b, b/c লাগবে, তাই না? তাহলে দেখেন a/b মানে তো a/b, a/b মানে a/b না? তাহলে এই বিটা এর পাশে গুণ আছে, এই বিটাকে এই পাশে নিয়ে আসেন তো। তাহলে এই পাশে আছে a, আর এই বিটা গুণ আছে, এই পাশে ভাগ হবে, = কি 1/3। a বাই b মানেই তো a/b, তাহলে a/b আর 1/3 মানে হচ্ছে 1:3। তার মানে a/b মানে 1:3। আগে a/b বের করলাম এবার। এবার b বাই c, c টাকে এই পাশে নিয়ে আসলে কি হচ্ছে, এই পাশে b আর এই c এর পাশে এসে ভাগ হবে, = 1/2। b বাই c মানে হলো b/c, আর হাফ মানে হচ্ছে 1:2। তার মানে b/c হচ্ছে 1:2। তার মানে আগে a/b, b/c এভাবে বের করে নিলাম। এইবার আমরা বের করব a b c। ওকে, এবার a/b এর মান 1, b এর মান 3। এই যে তাহলে এর নিচে 1, b এর মান 3, আর b এর নিচে 3 লিখলাম। এবার b/c, b এর মান 1, তাহলে b এর নিচে 1, এখন b এর নিচে মানে এখানে দিতে হবে। আর c এর মান 2, তাহলে c এর মান হচ্ছে c এর নিচে, এখানে দেওয়া যাবে না। এইটা যে সিরিয়ালে, এই যে 1 লিখছে এই সিরিয়ালে দিতে হবে। তাহলে এখানে দিলাম হচ্ছে 2। এইবার এখানে একটা ফাঁকা জায়গা আছে, এখানে একটা ফাঁকা জায়গা আছে। এই ফাঁকা জায়গায় কে বসবে? এর পাশে আছে 3, তাহলে এখানে 3 বসাই দিব, এখানে দাগ দিলাম। এই ফাঁকা জায়গায় কে বসবে? এর পাশে আছে এই 1, এখানে 1 বসাই দিব। এবার 1 কে 1, 3 কে 3, 3 2 6, তার মানে 1:3:6। উত্তর হচ্ছে 1:3:6। জি, সবাই উত্তর দিয়ে দিয়েছেন। জি, আর 4টা অনুপাত থাকলে আমি বলে দিচ্ছি, এটা তো বললাম, এটা তো সহজ, এটা কিন্তু সহজ। 3টা অনুপাত থাকলে গুণ করেও সহজ, কিন্তু 4টা অনুপাত থাকলে গুণ করলে ঝামেলা হবে। আমি করে দিচ্ছি, সমস্যা নাই। 4টা অনুপাত থাকলে কি হবে, নো প্রবলেম। এবার দেখেন হচ্ছে আপনারা 2 নাম্বার দেখেন, 4টা অনুপাত করে দিব, সমস্যা নাই। 2 নাম্বারটা দেখেন, 2। আচ্ছা, এদিকে 4টা অনুপাত, একটা অনুপাত আছে, কিছু করে দিচ্ছি। 2 নাম্বারে কি আছে? 2 নাম্বার বলছে 2a = thrice b আচ্ছা, এবং 4b = 5c হলে a/b/c what? a/b/c বের করতে বলছে। তাহলে a/b/c বের করতে বলছে, তাহলে প্রথমে আমার a/b লাগবে, b/c লাগবে, তারপরে তো করব। তাহলে a/b সরাসরি দেয়া নাই, তাহলে আমরা কি কাজ করব দেখেন, একটু মনোযোগ দেন প্লিজ। এটা 2a না, 2a, আর এই b টাকে এই পাশে গুণ, এই পাশে গুণ আছে, এই পাশে নিয়ে আসলাম ভাগ আকারে, আর এই পাশে থাকলো 3। এইবারে 2 টা ওই পাশে নিয়ে যাব, তাহলে 2 এর পাশে গুণ আছে, ওই পাশে ভাগ হবে, তার মানে a/b = হবে 3/2। তার মানে a/b হলো 3:2। প্রথমে a/b বের করে নিলাম, এই যে এরকম থাকলে এরকম বের করে নিতে হবে। হ্যাঁ, এবার একই কায়দায় এখানে আমি b আছে, এই পাশ থেকে c নিয়ে আসলাম, তাহলে b এই পাশে থাকলো, আর এই c এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হলো। এই পাশে ছিল 5, 5 থেকে গেল, আর এই যে 4 এই পাশে গুণ ছিল, এটা ওই পাশে
ভাগ হবে, তার মানে B/C ইজ ইকুয়াল টু 5:4। তাহলে A/B বেরোলো, B/C বেরোলো। এইবার A/B/C বের করবো। তাহলে A/B 3:2, তার মানে এর নিচে 3, B এর নিচে 2। B/C 5:4, তাহলে B এর নিচে 5, C এর নিচে 4। এইবার এখানে একটা ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গায় কি বসবে, এর পাশে আছে 2, তার মানে এখানে বসে যাবে 2, দাগ দিয়ে রাখলাম। এই ফাঁকা জায়গায় যে একটা ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গায় কি বসবে, এর পাশে আসে 5, তাহলে এখানে বসবে 5। এবার 3 5 15, 5 দুগুণে 10, 4 দুগুণে 8। মনোযোগ দেন। এবার কি কাটাকাটি করার সুযোগ আছে? না, তিনজনকে কাটা যায় এরকম কোনো কিছু নাই, তার মানে এটাই উত্তর 15:10:8। আশা করি বুঝতে পারছেন, 15:10:8। ক্লিয়ার? ওকে, 15:10:8। ওকে, আচ্ছা, বুঝে দিচ্ছি। এবার দেখেন হচ্ছে 3 নাম্বার কোশ্চেনটা দেখেন। 3 মানে সরাসরি এরকম দেয়া থাকবে না, আপনাকে H2B B/C বের করে তারপরে কাজটা করতে হবে, কিন্তু এই টাইপের কোশ্চেন থাকতে পারে। আচ্ছা, 3 নাম্বার বলছে 2A is equal to 3B, 2A is equal to thrice B is equal to 4C হলে A/B/C is equal to 5, তাই কি না? তাহলে A/B/C নির্ণয় করতে বলছে, তাহলে আপনার প্রথম কাজ H2B বের করতে হবে, B/C আগে বের করতে হবে, তারপরে কাজটা করতে হবে, তাই কি না? আচ্ছা, তাহলে প্রথমে H2B বের করব, কিন্তু প্রশ্ন হচ্ছে কিভাবে, তিনটাই তো সমান। তিনটাই সমান মানে এইটা সমান এইটা, আবার এইটা সমান এইটা, এইটা সমান এটা, সবাই সমান। তার মানে আমি প্রথমে যেহেতু H2B বের করব, তাহলে যে দুইটাতে A আর B আছে সেই দুইটা নিয়ে কাজ করব আগে। তারপরে যেহেতু B/C বের করব, তাহলে যে দুইটাতে B আর C আছে ওই দুইটাকে ইকুয়াল করে কাজ করব। তাহলে প্রথমে এই দুইটাকে ইকুয়াল করেন, মানে 2A is equal to 3B, এটাকে সেপারেট করে নিলাম। এবার A এই পাশে আছে, রেখে দিলাম। এবার B এই পাশে গুণ আছে, B এই পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে। এই যে A ছিল থেকে গেল, B এই পাশে ভাগ হলো, এই পাশে 3 আছে থেকে গেল, আর 2 এই পাশে গুণ ছিল, এই পাশে থেকে কি হবে, ভাগ হবে। একবারে করা শিখেন, হ্যাঁ, ক্যালকুলেশন একবারে শিখেন। তার মানে A/B is equal to হলো 3:2, A/B বের করে ফেললাম। এবার B/C বের করব, তার মানে যে দুইটার ভিতর B আর C আছে ওই দুইটাকে নিব, তার মানে এই দুইটাকে ইকুয়াল করে কাজটা করব। তার মানে 3B is equal to 4C। তাহলে দেখেন এই B থেকে গেল, আর এই C এই পাশ থেকে এই পাশে গুণ ছিল, এই পাশে এসে ভাগ হবে, is equal to 4 এই পাশে থাকলো, এই 3 এই পাশে গুণ আছে, ওই পাশে যায় ভাগ হবে। তাহলে B/C is equal to 4:3। H2B বাই C, B/C বাই C। এবার A B C, তাহলে এর মান কত? H2B 3:2, B/C 4:3, তাহলে B এর নিচে 4, C এর নিচে 3। এই ফাঁকা জায়গায় কে বসবে? এই ফাঁকা জায়গায় বসবে 2। এই ফাঁকা জায়গায় কে বসবে? এই পাশে আছে 4, প্লাস গুণ করেন, 3 4 12, 4 দুগুণে 8, 3 দুগুণে 6। এইবার একটু কাজ খেয়াল করেন। এবার দেখেন তো তিনজনকে কাটা যায় এরকম আছে, 2 দিয়ে কাটা যায়, যদি কাটা যায় কেটে দিতে হবে, কারণ অনুপাতকে লঘিষ্ঠ আকারে সবচেয়ে ছোট আকারে প্রকাশ করতে হয়। তাহলে কেটে দেন, 6 দুগুণে 12, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, তাহলে 6:4:3। এবার চারটা রাশির একটা দেখাই আমরা আজকে ক্লাস এখানে সমাপ্ত করব, ঠিক আছে? চারটা রাশির একটা করে আমরা আজকে ক্লাস সমাপ্ত করব। আশা করি বুঝতে পারছেন সবাই। ওকে, তার মানে সরাসরি আপনাকে H2B B/C এরকম দেয়া থাকবে না, অনেক সময় আপনাকে এরকম দেয়া থাকবে, বের করে নিতে হবে। ক্লিয়ার? আচ্ছা, বুঝে দিচ্ছি। জি, অনেকে উত্তর দিচ্ছেন, থ্যাংক ইউ। এখনো আছেন 260 জন লাইনে আছেন, তার মানে কি বোঝায়? হ্যাঁ, অনেক লোক আমার সাথে আছে, টেনশন করার দরকার নেই। যারা ঘুমাইছে সমস্যা নাই, ঘুমাক, ওরা কালকে সকালবেলা ক্লাস দেখবে, কোনো প্রবলেম নাই, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা চারটা রাশির একটা দেখবো, তারপরে শেষ করবো। ধরেন A/B is equal to দেয়া আছে 2:3, B/C is equal to আছে ধরেন 4:5, C/D is equal to আছে ধরেন 3:5 হলে A/B/C/D is equal to what? A/B/C/D, এখানে চারটা রাখি, দেখেন A B C D, কোনো সমস্যা নাই। তাহলে আমরা লিখে ফেলবো সিরিয়ালে A B C D। এবার সিরিয়ালে বসাতে থাকবো, যে মান দিয়ে আছে সেইভাবে। কিভাবে? A/B 2:3, এর নিচে 2, B এর নিচে 3, B/C আছে 4:5, তার B এর নিচে 4, C এর নিচে 5। সিরিয়ালে এইটা যে সিরিয়ালে ওই লাইনে লিখতে হবে, কিন্তু যাদেরকে লিখবেন একই লাইন প্যারালালি, হ্যাঁ?
এবার C/D হচ্ছে 3:5, তার মানে C এর নিচে 3, এই D এর নিচে 5। ওকে, এবার টান দিয়ে দিলাম। এইবার দেখেন ফাঁকা জায়গা কোথায় কোথায় আছে। এখানে ফাঁকা জায়গা আছে, এখানে ফাঁকা জায়গা আছে, এর পাশে কি আছে 3, তাহলে এখানে 3 বসাই দেন ব্যাস। এখানে ফাঁকা জায়গা আছে, এর পাশে কি আছে, পাশে উপর নিচে না কিন্তু, এর পাশে 3। ওকে ফাইন, এখানে 3 বসাই দেন। মানে সোজা কথা, যে ফাঁকা জায়গা হবে ওর পাশে যে আছে সব জায়গায় বসে দাও। হুম, এবার বলেন এখানে ফাঁকা জায়গা আছে, এর পাশে কি আছে, এর পাশে এই 5, তাহলে এখানে বলবে এই 5। এখানে ফাঁকা জায়গা আছে, এর পাশে কি আছে, পাশে উপর নিচে না, এর পাশে 3, তাহলে এখানে বলবে 3। এইখানে ফাঁকা জায়গা আছে, এর পাশে কি আছে 4, তাহলে এখানে বলবে 4। এখানে ফাঁকা জায়গা আছে, এর পাশে কি আছে 3, এখানে বলবে 3। মানে এখানে যা আছে সবাই এই সিরিয়ালে বসাতে হবে। এবার গুণ করেন, 3 4 12, 12 2 24, 3 4 12, 3 12 36, 3 5 15, 3 15 45, 5 5 25, 3 25 75। এইবার দেখেন তো সবাইকে কাটা যায়, এটা A/B/C/D, এটাই সবাইকে কাটা যায়। কি দিয়ে যায়, 3 8 24, 3 12 36, 3 15 45, 3 25 75, 3 দিয়ে কাটা যায়। তা 3 দিয়ে কাটেন, 3 8 24, 3 12 36, 3 15 45, 3 25 75, এটাই উত্তর। 8 12 15 25। আপনারা সবাই বুঝতে পারছেন যে 8 12 15 25। আচ্ছা, ক্লিয়ার হলো সবাই? বুঝতে পারছেন? সবাই কি বুঝতে পারছেন? এটা অনুপাত যখন আসবে এরকম এরকম লেখা যাবে, অনুপাতকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হয়, এজন্য কাটাকাটি গেলে কেটে দিতে হবে। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন সবাই। আজকে ক্লাসটি প্রথমে আপনাদের একটু অনেকের কষ্ট লাগছে আমি জানি, কিন্তু কষ্ট লাগলে কিছু করার নাই, কারণ আমি আগেই বলছি এখানে আমি আপনাদেরকে রিটেনও কিছু অংশ কভার করে দিব। হ্যাঁ, আর রিটেনটা আপনাকে ফেস করতে হবে। আমি তো প্রথমে বলছি যে আজকে হোক কালকে হোক বা পরশু হোক আপনাকে রিটেন ফেস করতে হবে, কেন এখনই নয়। হ্যাঁ, এখনই আপনি আস্তে আস্তে টাচে থাকেন, নাহলে তো পরবর্তীতে পরীক্ষা ভালো করতে পারবেন না। তো প্রত্যেকটা ক্লাসই এবং সামনের ক্লাসটা হচ্ছে অনুপাতের মেগা ক্লাস। হ্যাঁ, অনুপাতের মেগা ক্লাস হবে সামনেরটা, মানে রবিবার। ভালো থাকবে ততক্ষণ পর্যন্ত। এবং অনুপাত শেষ হলে কিন্তু যে 3টা লেকচার হয়ে গেছে তার উপর এক্সাম হবে, কিন্তু আমি আগে থেকে বলে দিলাম এক্সাম হবে যেহেতু 3টা লেকচারের উপর। সুতরাং ভালো করে পড়েন। তো আজকের মতো সবাই ভালো থাকেন এই পর্যন্তই। তো দেখা হবে আবার নেক্সট ক্লাসে। শুভরাত্রি।